ওকে, সবাইকে ওয়েলকাম আজকের ফার্স্ট ক্লাসে। তো এখনো 2 মিনিট বাকি আছে, সবাই একটু জয়েন করুন, দেন আই উইল স্টার্ট দ্য লেকচার। তো আপনারা সবাই কি শুনতে পারছেন কিনা বিষয়টা একটু কাইন্ডলি আমাকে ইনশিওর করবেন যারা জয়েন করেছেন। ওকে, তাহলে আসেন আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। ওকে, তো গতকাল তো আসলে অনেক র্যান্ডম ডিসকাশন করেছি। সো আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আপনার আমরা হচ্ছে আজকে একদম কোনো গল্প বা আড্ডা টাড্ডা বাদ দিয়ে একদম বিগিনিং লেভেল থেকে আমাদের পড়াশোনাটা শুরু করে দেবো। সো আমি সাধারণত যে কাজটা পছন্দ করি না সেটা হচ্ছে ক্লাসে গল্প করা, খুব একটা পছন্দ করি না, এটা আমার অভ্যাসের মধ্যে নাই। ঠিক আছে, পড়তে বসছি মানে একদম পিওর পড়াশোনা হবে, কোনো রকম কোনো টাইম ওয়েস্ট করা যাবে না। ঠিক আছে, তো আমরা তাহলে আমাদের লেকচারটা আজকে শুরু করি, চলেন। একদম যদি বিগিনিং থেকে বলা হয় যে আফটার ফিনিশিং 16 ইয়ার্স অফ এডুকেশন, আপনি কিন্তু প্রত্যেকটা ক্লাসে একদম ক্লাস 1 থেকে অনার্স মাস্টার সব জায়গাতে ইংলিশ পড়ে এসেছেন। সো আফটার ফিনিশিং 16 ইয়ার্স অফ এডুকেশন আপনি ইংলিশে লিখতে পারেন না, এটা কিন্তু একটা আসলে খুব ডিভাস্টেটিং একটা বিষয়। ঠিক আছে, এই জিনিসটা খুবই কষ্টকর যে আপনি 16 ইয়ার্স অফ এডুকেশন শেষ করেও ইংলিশটাতে আপনি লিখতে পারছেন না। এটা কিন্তু আসলে খুবই দুঃখকর। এটা কেন হয়, এটা একটা কিন্তু এটার একটা সলিড রিজনিং আছে। ঠিক আছে, এই রিজনিংটা কিন্তু আমাদের কাইন্ডলি একটু জানতে হবে। তো সেই রিজনিংটা কি আমি একটু বলি আপনাকে, শোনেন। সেই রিজনিংটা হচ্ছে যে ভাষা শিক্ষার সাধারণত 4টা পার্ট আছে। ওকে, আই রিপিট, যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে 4টা পার্ট থাকে। পার্টগুলো কি কি আমি একটু বলি। পার্টগুলো হচ্ছে যে লিসেনিং, আমরা প্রথমে শুনি। সো দ্য ফার্স্ট পার্ট ইজ লিসেনিং। এরপরে হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে আপনার কি বলা হয়, স্পিকিং। যেমন ধরেন একটা বাচ্চা কি করে, প্রথমে সে শুনে, তার সারাউন্ডিংসে যে মানুষ কথা বলছে সেই কথাগুলো সে শুনে। এরপর সেখান থেকে সে একদিন আধো আধো বলিতে কথা বলা শুরু করে। সো দ্য সেকেন্ড স্টেপ ইজ স্পিকিং। মিন টাইমে তাকে একদিন কি করা হয়, একটা বই ধরিয়ে দেওয়া হয়, সে কিছুই পড়তে পারে না। তো দেখা যাচ্ছে যে সে ওই বইটা দিয়ে টুকটাক করে পড়াশোনা করার চেষ্টা করতেছে। তখন হচ্ছে গিয়ে আসে কি রিডিং। এবং এই রিডিং পড়ার পরে যখন সে বই নিয়ে জাস্ট কাজ শুরু করছে, তখন যে কাজটা ঘটে, একদিন তাকে অ্যালফাবেট শেখানো হয় বা অ্যালফাবেট লিখতে দেওয়া হয়। সো দ্য ফাইনাল স্টেপ অফ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইজ রাইটিং। সো দেয়ার আর স্পেসিফিক্যালি 4 অপশন। ঠিক আছে, আপনার এই 4টা অপশন আছে বা 4টে স্টেপ আছে, যার উপর ভিত্তি করে আপনি কি করেন, আপনি হচ্ছেন একটা ইংলিশ, একটা ভাষাকে শিখে থাকেন। এটা পৃথিবীর, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ এই 4টা স্টেপের উপর চলছে। এবং দেখবেন এই যে আইএলটিএস এর যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোতেও কিন্তু আপনার কি হয়, এই 4টা স্টেপে আমাদের আছে। তো এই 4টে স্টেপের মধ্যে তাহলে কি দাঁড়ালো, আমাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এখন প্রবলেম হচ্ছে এই রাইটিংটা হচ্ছে 4 নম্বর স্টেপ, এবং সবচেয়ে অ্যাডভান্স স্টেপটাই হচ্ছে রাইটিং। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, কিন্তু এখানে আপনার মুখস্থ করার বিষয় একেবারেই মিনিমাম। ঠিক আছে, একেবারেই মিনিমাম। ওকে, তো কিন্তু এই জায়গাতে এসে হয় কি, প্রচুর পরিমাণ প্র্যাকটিসের দরকার হয়। এই জন্য বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, যে কোনো জায়গাতে গেলে আপনি দেখবেন যে এই রাইটিং এ গিয়ে সবার একটা স্কোরে একটা কি থাকে, একটা প্রবলেম থেকে যায়, আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন রাইটিং এর যদি বলা হয়ে থাকে যে আমরা রাইটিং আসলে শিখবো কি দিয়ে, ঠিক আছে, তো এই রাইটিং এর যে ফার্স্ট স্টেপটা আমাদের থাকবে,
সেটা হচ্ছে গিয়ে কি আমাদের রাইটিং এর ইনস্ট্রুমেন্টটা কি, আমরা কি দিয়ে লিখব। আমাদের রাইটিং এর একদম রুডিমেন্টারি বা প্রাথমিক পর্যায়ের ইনস্ট্রুমেন্ট হচ্ছে গিয়ে কি সেন্টেন্স, আমরা বাক্য দিয়ে লিখব। আমাদের অনলি সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে সেন্টেন্স, যার উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে লিখব। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এই সেন্টেন্স যদি হয়ে থাকে আমাদের রাইটিং এর ফার্স্ট ইনস্ট্রুমেন্ট, তাহলে আমাদেরকে ডিফাইন করতে হবে যে এই সেন্টেন্সটা কাকে বলে, অর্থাৎ উই হ্যাভ টু ডিফাইন দ্য কনসেপ্ট অফ সেন্টেন্স। আমাদের কি করতে হবে, সেন্টেন্সকে ডিফাইন করতে হবে। এখন যখন বলা হয় যে সেন্টেন্সকে ডিফাইন করো, তখন দেখা যায় কি আমরা আসলে বিভিন্ন রকমের ডেফিনেশন পেয়ে থাকি, নানান জায়গা থেকে নানান রকম ডেফিনেশন আছে। তো আমি যে কাজটা করি, মজা করে বলি যে ভাই এই ডেফিনেশনগুলো বাদ দিয়ে আমরা একটা মজার ডেফিনেশন শিখবো। সেই ডেফিনেশনটা কি চলেন দেখি। ধরেন আমি একটা বাক্য লিখলাম, কি বাক্য লিখলাম, আমি লিখলাম আই লাভ ইউ। আমি কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ভালো কথা, তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে কয়টা বাক্য আছে, তাহলে আপনি কিন্তু খুব ইজিলি বলবেন যে ভাই এখানে একটা বাক্য আছে, আপনার কিন্তু কোনো কনফিউশন নেই। এখন আমি যদি বলি তাহলে ইউ হেট মি, এখানে কয়টা বাক্য আছে, আপনি কিন্তু বলবেন যে এখানে একটা বাক্য আছে। এবার আমি যদি দুইটা বাক্যকে কম্বাইন করি, আমি লিখলাম আই লাভ ইউ বাট ইউ হেট মি। এবার যদি জিজ্ঞেস করা হয় যে এখানে কয়টা বাক্য আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাব যে এখানে কি একটা বাক্য আছে নাকি এখানে দুইটা বাক্য আছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। তখন আমরা অনেকেই বলে যে ভাই এখানে একটা বাক্য আছে কিন্তু দুইটা বাক্যকে কি করা হয়েছে, একসঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। যে এখানে একটা বাক্য আছে কিন্তু দুইটা বাক্যকে কি করা হয়েছে, একসঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। তখন যে প্রবলেমটা হয় যে তাহলে দুইটা বাক্যকে তো অ্যাড করলে দুইটা বাক্যই হওয়ার কথা, আমার লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড যুক্ত করলে তো একটা হ্যান্ড হয় না, দুইটা হ্যান্ডই হয়। দ্যাট মিনস এখানে একটা প্রবলেম আছে ডেফিনিশনের ক্ষেত্রে। তাই আমরা বলি যে উই হ্যাভ টু রিডিফাইন দ্য কনসেপ্ট অফ সেন্টেন্স। আমাদেরকে বাক্য কাকে বলে এই জিনিসটাকে রিডিফাইন করতে হবে। তাই রিডিফাইন করব কিভাবে, আসেন ডিফাইন করি, একটু ভিন্নভাবে ডিফাইন করি। আমরা বলবো দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং পার্ট অফ এ সেন্টেন্স, ইমিডিয়েটলি প্রিসিডিং পার্ট অফ এ সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন। আমি যেটা বলেছিলাম যে আমি কিন্তু কোনো ক্লাসে আপনাকে ওই প্রিমেড কোনো লেকচার শিট নিয়ে আসবো না, ঠিক আছে? আমি কোনো প্রিমেড লেকচার শিট নিয়ে বসবো না। আমি যেটা করব সেটা হচ্ছে আপনাকে কি করব, আমি হচ্ছে আপনাকে লিখে লিখে পড়াবো। সো এটা আমার অভ্যাস, ঠিক আছে? আচ্ছা, কয়েকজন বলছেন যে সাউন্ড শুনতে পাচ্ছেন না। আমি কিন্তু মোবাইল এখানে অন রেখেছি, আই মিন আমি হেডফোন দিয়ে কিন্তু শুনছি, আমি পুরো ভালো সাউন্ড পাচ্ছি। এই দেখুন, এটা কিন্তু হচ্ছে আপনার ইয়ের সাউন্ড, আমার মোবাইলের সাউন্ড, যেটা আমি লাইভ থেকে শোনাচ্ছি। এখন আমাকে একটু ক্লিয়ার করেন, আপনাকে ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা, আমাকে একটু ক্লিয়ার করেন কষ্ট করে। হ্যালো, হ্যালো, শুনছি, আমি পুরো ভালো সাউন্ড পাচ্ছি। এই দেখুন, এটা কিন্তু আপনারা কি আমাকে শুনতে পারছেন ভালো করে? হ্যালো, হ্যাঁ তাহলে সাউন্ড ক্লিয়ার বলছে, হ্যাঁ ওকে। তাহলে কি বললাম যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, তাহলে আমরা কি বললাম যে আমরা সেন্টেন্সটাকে রিডিফাইন করব। তাহলে রিডিফাইনটা কিভাবে করব, আমরা লিখলাম দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং পার্ট অফ এ সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন, অর্থাৎ সেন্টেন্স এন্ড হয়েছে এরকম কোনো পাংচুয়েশনের ঠিক আগের যে অংশ, ইমিডিয়েটলি প্রিসিডিং পার্ট, সেটাকেই বলা হবে কি সেন্টেন্স। দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং পার্ট অফ এ সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন
ইজ কল্ড এ সেন্টেন্স, একটি বাক্য বলা হয়। এখন আমাকে জানতে হবে সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন এগুলো হচ্ছে গিয়ে কোনটা। খুবই সিম্পল, এগুলো আপনারা পড়ে আসছেন। একটা হচ্ছে ধরেন ফুল স্টপ, একটা হচ্ছে ধরেন কোশ্চেন মার্ক, একটা হচ্ছে ধরেন সেন্টেন্স এন্ডিং এই এক্সক্লেমেটরি সাইন। সো এই যে এগুলোকে আমরা কি বলি, সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন বলে থাকি, ঠিক আছে। তার মানে আমরা বাক্যের যেখানেই দেখব যে আমার এই তিনটা পাংচুয়েশনের যে কোনো একটা আছে, আই মিন ফুল স্টপ আছে, অথবা কোশ্চেন মার্ক আছে, অথবা এক্সক্লেমেটরি সাইন আছে, তখন আমরা কি বলবো, আমরা বলবো যে এর আগের অংশটুকুই হচ্ছে গিয়ে কি সেন্টেন্স। যদি এই ডেফিনেশনটাকে আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার জন্য আর কোনো কনফিউশন থাকছে না। এটা একটা ফানি ডেফিনেশন, এটা বেসিক্যালি আমি আমার জন্য তৈরি করে নিয়েছি, আর কিছুই না। যেমন ধরেন 1 নম্বর বাক্যে এই যে আই লাভ ইউ লিখলাম, এই আই লাভ ইউ লিখার পরে ফুল স্টপ, দেয়ারফর এই আই লাভ ইউ পুরোটা মিলে একটা সেন্টেন্স। 2 নম্বর বাক্যে আমি কি করেছি, 2 নম্বর বাক্যে আমি ইউ হেট মি লিখেছি, দেয়ারফর এই পুরো ইউ হেট মি মিলে একটা সেন্টেন্স। তাহলে দেখেন এখন কিন্তু 3 নম্বর বাক্যে কয়টা সেন্টেন্স আছে এইটা বুঝতে গিয়ে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না। কেন হবে না, কারণ আই লাভ ইউ বাট ইউ হেট মি বলার পরে, পুরোটা বলার পরে আমার কিন্তু একটা ফুল স্টপ পেয়েছি, দেয়ারফর এখানে পুরোটা মিলেই হচ্ছে গিয়ে গিয়ে কি একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে আপনারা একটু বলেন যে এই 3 নম্বর বাক্যে যে একটা সেন্টেন্স আছে কোনো কনফিউশন আছে কিনা আর কারো, কাইন্ডলি একটু রিপ্লাই করেন। এই 3 নম্বর বাক্যে যে একটা সেন্টেন্স, এই ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছেন কিনা কাইন্ডলি আমাকে একটু বলেন প্লিজ। আচ্ছা, তাহলে সবাই বলছে যে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে থেকে আমরা এই মজার ডেফিনেশনটাকে অ্যাপ্লাই করব। দ্য ইমিডিয়েটলি প্রিসিডিং পার্ট অফ এ সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন ইজ কল্ড এ কমপ্লিট সেন্টেন্স। ডান। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যে কিন্তু আমাদের দুইটা অংশ আসলেই আছে যারা চাইলে আলাদা বাক্য হওয়ার যোগ্যতা রাখে। যেমন ধরেন এই 3 নম্বর বাক্যে আমি যদি বলি আপনাকে এই আই লাভ ইউ, এটা একটা কমপ্লিট সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে। তারপর যদি বলি ইউ হেট মি, এটাও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে। এই যে বাক্যের মধ্যে কোনো একটা অংশ আপনি দেখছেন যেটা চাইলেই একটা আলাদা বাক্য হওয়ার যোগ্যতা রাখে, এটাকে বলা হয় হচ্ছে ক্লজ। দেয়ারফর আমরা আজকে থেকে ক্লজকেও রিডিফাইন করলাম। ক্লজ কাকে বলবো, বলবো ইট ইজ এ পার্ট অফ সেন্টেন্স, এটা হলো বাক্যের একটা অংশ, এটা একটা কি বাক্যের একটা অংশ, দ্যাট ক্যান অলসো বি ইউজড অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স। কি বললাম, ক্লজ হচ্ছে বাক্যেরই একটা অংশ, ইট ইজ এ পার্ট অফ সেন্টেন্স দ্যাট ক্যান অলসো বি ইউজড অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স, যেটাকে চাইলে আপনি কমপ্লিট একটা বাক্য হিসেবে ইউজ করতে পারেন। তার মানে কি দাঁড়ালো, আমি যদি বাক্যের মধ্যে দেখি যে কি আছে, আমার একটা অংশ আছে যা চাইলে আমি আলাদা করে নিয়ে একটা বাক্য বানাতে পারবো, তাহলে কিন্তু এটা একটা ক্লজ হিসেবে ডিফাইন করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে উপরের বাক্যে একটা বাক্য আছে, যেহেতু সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন একটা, কিন্তু দুইটা আলাদা আলাদা ক্লজ আছে। তাহলে এই যে 3 নম্বর বাক্যে একটি বাক্য কিন্তু দুইটি ক্লজ, আশা করি এই বিষয়টা কি হয়েছে আমাদের জন্য ক্লিয়ার হয়েছে। তো এটা একটু ক্লিয়ার হলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে বলেন যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে কিনা। এই ডেফিনেশনটা কি বুঝতে পেরেছেন যে ক্লজ কাকে বলে, একটু বলেন প্লিজ, একটু কমেন্ট বক্সে জানান। আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে নাও হোয়াট ডু উই নো, আমরা কি কি জানি। আমরা জানি সেন্টেন্স কাকে বলে, এইটা একটা বিষয়, এবং আমরা জানি আজকে থেকে যে ক্লজ কাকে বলে। তাহলে আশা করি এই দুইটা ডেফিনেশনে আমাদের আজকে থেকে আর কোনো রকম কোনো কোশ্চেন থাকবে না। যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ সেন্টেন্স,
আমি সিম্পলি বলবো যে ভাই যেখানে আপনি সেন্টেন্স এন্ডিং পাংচুয়েশন পাবেন তার আগের পুরোটা হচ্ছে সেন্টেন্স। আর হোয়াট ইজ ক্লজ? সেন্টেন্সের মধ্যে আপনি যদি বলেন যে কোনো একটা অংশ আছে যা চাইলেই কেটে নিয়ে আলাদা বাক্য বানানো যাবে, তাহলে এটাই হচ্ছে গিয়ে ক্লজ। আচ্ছা, এখন প্রশ্ন, এই যে ক্লজ বললাম, এই ক্লজ কয় প্রকার এইটা আমাদের জানতে হবে। ক্লজ বেসিক্যালি তিন প্রকার, ঠিক আছে, সরি দুই প্রকার। ক্লজ বেসিক্যালি দুই প্রকার। ইউ ক্যান ক্লাসিফাই দ্য হোল কনসেপ্ট অফ ক্লজ ইন মেনি ডিফারেন্ট ওয়ে, কিন্তু আমি বলছি বেসিক্যালি ক্লজ দুই প্রকার। আমি লিখে দিচ্ছি যে ক্লজ ইজ বেসিক্যালি টু টাইপস। দুই প্রকারের ক্লজ আমাদের কাছে আছে। একটা কি? একটাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যাকে সংক্ষিপ্ত করে আমরা বলি আইসি, বা আপনি এটাকে প্রিন্সিপাল ক্লজও বলতে পারেন, বা আপনি এটাকে মেইন ক্লজও বলতে পারেন, হোয়াট এভার ইউ লাইক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আমাদের পুরো ক্লাসে এটাকে ডিফাইন করব হচ্ছে কি হিসেবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, স্বাধীন ক্লজ, তাই না? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখে ফেলি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সংক্ষেপে হচ্ছে গিয়ে কি আইসি। আর একটা কি? ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকেও দেখবেন যে মেনি পিপল মেনি মাইন্ড, অনেক অনেক নামে ডাকে। ডিপেন্ডেন্ট ক্লজকে ডিসি বলে, কেউ দেখবেন এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, ঠিক আছে, এরকম অনেকে অনেক নামেই ডাকে। হ্যাঁ, সো আমরা তাহলে কি বললাম যে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে গিয়ে কি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। সো আমাদের আলোচনার সুবিধার্থে আমরা একটাকে বলবো আইসি, একটাকে বলবো হচ্ছে ডিসি। এখন প্রশ্ন আছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে বেসিক্যালি আপনারা কোনটাকে বুঝবেন, ঠিক আছে, বা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে বেসিক্যালি আপনারা কোনটাকে বুঝবেন। একদম সিম্পল আন্ডারস্ট্যান্ডিং, যদি কোনো ক্লজকে কেটে নিয়ে, আই রিপিট, যদি কোনো ক্লজকে কেটে নিয়ে কোনো প্রকার কোনো চেঞ্জের প্রয়োজন হয় না, জাস্ট একটা ফুল স্টপ দিলেই সে একটা কমপ্লিট বাক্যে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো কোনো ক্লজকে আপনার কি করা হয়, কেটে নিয়ে গিয়ে আপনার হচ্ছে সিম্পলি একটা ফুল স্টপ দিয়ে দেওয়া হয়, সে কোনো ঝামেলা ছাড়াই একটা কমপ্লিট বাক্যে রূপান্তর হয়ে যাবে, সেটাই হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন ধরেন এই যে 3 নম্বর বাক্য, এখান থেকে এই আই লাভ ইউ যদি আপনি কেটে নেন, কেটে নিয়ে আপনি যদি বলেন যে আমি একটা ফুল স্টপ দেবো, এটা কিন্তু একটা কমপ্লিট বাক্য হয়ে যাবে। যেমন আমি আই লাভ ইউটা মনে করেন কেটে আনছি, একটা ফুল স্টপ দিলাম, সে কিন্তু একটা বাক্য হয়ে গেল। তো যেই ক্লজটাকে কেটে নিয়ে কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় না, জাস্ট একটা ফুল স্টপ দিলেই সে একটা বাক্যে রূপান্তর হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা কি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস একটা ফুল স্টপ দিলেই এটা সমান সমান কি হয়ে যাবে? এটা সমান সমান একটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এখন আপনি যদি বলেন যে ভাই ডিপেন্ডেন্ট ক্লজ কি, আমরা বলবো যে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেই ক্লজ যেই ক্লজটাকে কেটে নিয়ে আপনি যদি একটা ফুল স্টপ বসায় দেন, ফুল স্টপ বসায় দিলে কিন্তু সে একটা সেন্টেন্স হবে না, ঠিক আছে। আই রিপিট, আপনি যদি একটা সেন্টেন্স, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, কোন একটা ক্লজকে কেটে নিয়ে যান, কেটে নিয়ে কি করেন, একটা বসায় দেন, কি বলে যে ফুল স্টপ বসায় দেন, তাহলে কিন্তু এটা নট ইকুয়ালস টু সেন্টেন্স হয়ে যাবে। এই যে আমি নট ইকুয়ালস টু সেন্টেন্স দিলাম। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজ। এই আলোচনাতে আবার কিছু লিমিটেশনস আছে, ওগুলো আমরা পরে শিখবো। আমরা আমাদের বিগিনিং লেভেলের জন্য এইটুকু বুঝলেই হবে যে যেই ক্লজটাকে কেটে নিয়ে ফুল স্টপ দিলেই সে একটা বাক্য হয়ে যাবে, সেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেই ক্লজটাকে কেটে নিয়ে ফুল স্টপ দিলেই সে একটা বাক্য হবে না, সে বলবে যে ভাই আমার আরো কিছু চেঞ্জ দরকার। কি চেঞ্জ দরকার ওইটা আমরা পরে বুঝবো, ওইটা আমার এখন বোঝার দরকার নাই, ঠিক আছে। কি চেঞ্জ লাগবে ওইটা পরে বুঝবো। তো জাস্ট এটুকু মাথায় রাখবো যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেটে নিয়ে ফুল স্টপ দিলেই সে বাক্য হয়ে যাবে, আর ডিপেন্ডেন্ট ক্লজকে কেটে নিয়ে ফুল স্টপ দিলেই সে বাক্য হবে না। ইট উইল ডিমান্ড দ্যাট আমাকে আরো কিছু চেঞ্জ করো, তাহলে আমি বাক্য হব। কিন্তু এই আরো কিছু কি, ওইটা আমরা পরে শিখবো। সো আই থিঙ্ক আমার কাছে এই মুহূর্তে ক্লিয়ার কনসেপ্ট আছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে এবং ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। এবার কাইন্ডলি একটু আপনারা এই কি বলে কমেন্ট বক্সে বলেন যে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, কাইন্ডলি আমাকে একটু এটা ক্লিয়ার করেন, বুঝতে পারছেন কিনা। কারণ রাইটিং এর ক্ষেত্রে গ্রামারের পরিমাণ খুবই অল্প, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট
রাইটিং এর ক্ষেত্রে আপনাকে কিন্তু একদম সলিড গ্রামার, ওই অল্প একটু গ্রামার যেটুকুই হোক না কেন, ওই অল্প একটু গ্রামার একদম সলিড ভাবে বুঝতে হবে। এই জায়গাটায় কিন্তু গিয়ে আমরা কোনো ছাড় দিতে পারবো না, আপনাকে একদম সলিড ভাবে পড়তে হবে যে হ্যাঁ আমি সুন্দর করে পড়ে নিছি, ঠিক আছে? এবার বলেন ক্লিয়ার কিনা, সবাই একটু মতামত দেন, 2-4 জন মতামত দিলে হবে না, সবাই বলেন আচ্ছা সবাই বলছেন যেটা বুঝতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে? এবারে আমরা আসি যে তাহলে আমরা সেন্টেন্স কাকে বলে বুঝে গেলাম, তারপরে হচ্ছে ক্লজ কাকে বলে বুঝে গেলাম, তারপরে ক্লজকে আবার ডেফিনিশনটাকে আবার ভাগ করে দিলাম, দুইটা ক্লাসে ভাগ করলাম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এইবার এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পড়লেন এবং ডিপেন্ডেন্ট ক্লজ পড়লেন, এইখানে এসে আমরা যেটা করব সেটাকে বলবো যে ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা বলবো যে ইস বেসিক্যালি আমরা বলবো যে দেয়ার আর বেসিক্যালি থ্রি ডিসিস, 3 প্রকারের ডিসি আছে। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ কয় প্রকারের হবে? 3 প্রকারের হবে। সেটা কি কি? নম্বর 1 অ্যাজেক্টিভ ক্লজ। হ্যাঁ, এটাকে আবার অনেকে দেখবেন অনেক নামে ডাকে এই অ্যাজেক্টিভ ক্লজকে, নো ম্যাটার, কিন্তু এটা অ্যাজেক্টিভ ক্লজ। নম্বর 2 অ্যাডভার্ব ক্লজ। নম্বর 3 কি হতে পারে? নাউন ক্লজ। এই হচ্ছে গিয়ে 3টা ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের কাছে আছে। একটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, একটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ। তাহলে আজকে থেকে মাথায় রাখবো ক্লজের ক্লাসিফিকেশনে ক্লজ বেসিক্যালি 2 প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর ডিপেন্ডেন্ট ক্লজ কয় প্রকার? 3 প্রকার, অ্যাজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ। আপনার আর কিছুই জানতে হবে না, এগুলোকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করব, আজকে তো জাস্ট ক্লাসিফিকেশনগুলো ক্লিয়ার করছি। তাহলে আমরা ক্লজের ক্লাসিফিকেশন পড়ে ফেললাম, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা তো শুরু করেছিলাম সেন্টেন্স দিয়ে, তাহলে আমাদের সেন্টেন্সের ক্লাসিফিকেশনটাও জানতে হবে। তাহলে আসেন আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশনটাও জানার চেষ্টা করি একটু, ঠিক আছে? তো সেন্টেন্সের ক্লাসিফিকেশনের জন্য আমরা বলবো যে লেটস সি যে ইফ ইট ইজ, যদি এটি হয়ে থাকে, দেন দ্য কোশ্চেন, then the question কি, then the question is there are how many types of sentence। আমাদের প্রশ্ন তাহলে কি? আমাদের প্রশ্ন হচ্ছে যদি এটা হয়ে থাকে যে ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকার, তাহলে আপনার সেন্টেন্স কয় প্রকারের আছে, ঠিক আছে? এই হলো কি প্রশ্ন। ওকে, এখন সমস্যা হচ্ছে সেন্টেন্সে কিন্তু আপনি আবার মনের মাধুরী মিশিয়ে ক্লাসিফাই করতে পারেন। দেয়ার আর সো মেনি টাইপস অফ সেন্টেন্স। এই যেমন ধরেন আপনি বলতে পারেন কি, আপনি বলতে পারেন যে গঠনের উপর মানে স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সের ক্লাসিফিকেশন, আপনি বলতে পারেন মিনিং এর উপর ভিত্তি করে সেন্টেন্সের ক্লাসিফিকেশন, অনেকভাবে সেন্টেন্সকে ক্লাসিফাই করা যায়। তা আমরা বলি যে ভাই আপনি এতভাবে সেন্টেন্সকে ক্লাসিফাই করার দরকার নাই, আপনাকে শুধু একটা ভাবেই সেন্টেন্সে ক্লাসিফাই করতে হবে। সেটা কি? সেটা হলো স্ট্রাকচার, অর্থাৎ গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে ক্লাসিফাই করতে হবে। এখন গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমি ক্লাসিফাই করব কিভাবে? হ্যাঁ, আমরা শিখবো, সমস্যা নেই। আমরা লিখবো যে উই নিড টু নো দ্যাট, আমাদের জানতে হবে যে দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্স, 3 প্রকারের সেন্টেন্স আছে, ঠিক আছে? বেসড অন, কিসের উপর ভিত্তি করে? বেসড অন দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স, অফ এ সেন্টেন্স। একটা বাক্যের গঠনের উপর ভিত্তি করে আমাদের জানতে হবে যে 3 প্রকারের সেন্টেন্স আছে। তো সেটা কি কি? একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আই রিপিট, একটা হচ্ছে গিয়ে কি সিম্পল সেন্টেন্স, আর একটা হচ্ছে গিয়ে কি কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়ে কি কমপ্লেক্স সেন্টেন্স। তো এটাকে আবার দেখবেন যে অনেকে আবার কমপ্লেক্স, কম্পাউন্ড, এই নাম সেই নাম অনেক নামেই ডাকে, ওই নামগুলো আমাদের দরকার নেই, আমাদের এইটুকু পড়লেই হবে। আমি যেটা বারবার বলি আপনাদের ফেসবুক পোস্টে যে ভাই আপনার এত পড়তে হবে না, ঠিক আছে? আপনি দেখবেন যে 5-6টা ক্লাসের পর দেখবেন যে আপনি অনেক কিছু ধরে ফেলতে পারছেন। আজকে তো একদম রুডিমেন্টারি প্রাইমারি লেভেলের ক্লাস, তাই না? আমি জাস্ট আমার গ্রাউন্ড তৈরি করে নিচ্ছি। এখন জানতে হবে সিম্পল সেন্টেন্স কাকে বলে, চলেন জানার চেষ্টা করি। খুবই সিম্পল জিনিস, যেহেতু সেন্টেন্সটা সিম্পল, যেই বাক্যে
মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আই রিপিট, যেই বাক্যে মাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং কোনো প্রকার কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, দেয়ার উইল হ্যাভ নো ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকেই আমরা বলবো কি সিম্পল সেন্টেন্স। আশা করি আজকে থেকে আর ভুল হবে না। আপনাকে যখন বলা হবে যে ভাই এই সেন্টেন্সটা কি সিম্পল, কম্পাউন্ড নাকি কমপ্লেক্স, আপনি কি করবেন, আপনি দেখবেন এই সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। আপনি যদি দেখেন ডিপেন্ডেন্ট ক্লজ নাই, তাহলে দেখবেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা। আপনি দেখলেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে গিয়ে কয়টা, একটা, তাহলে এটা চোখ বন্ধ করে সিম্পল সেন্টেন্স। তাহলে এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? গুড কোশ্চেন। কম্পাউন্ড সেন্টেন্সে গিয়েও আপনার কোনো প্রকার কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে গিয়েও কোনো প্রকার কি থাকবে না, ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু থাকতে পারবে না। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা ভাই? এইখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংখ্যা হবে একের চাইতে বেশি। আমি টাইপ করে দিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংখ্যাটা কি হবে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংখ্যা হবে একের চাইতে বেশি। ঠিক আছে, ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সংখ্যা হবে হচ্ছে একের চাইতে বেশি। তার মানে কি দাঁড়ালো, যখন দেখব বাক্যের মধ্যে ডিপেন্ডেন্ট ক্লজ নাই কিন্তু একের অধিক কি আছে, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তখনই আমরা সেই সেন্টেন্সকে বলবো হচ্ছে গিয়ে কি, সেই সেন্টেন্সকে বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে হোয়াট ইজ দ্য বেসিক সিমিলারিটি বিটুইন সিম্পল সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যদি বাক্যের মধ্যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ না থাকে, আই রিপিট, বাক্যের মধ্যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ না থাকে, তখন আমরা দেখব যে বাক্যের মধ্যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। যদি বাক্যের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহলে এটা সিম্পল হয়ে যাবে, আর যদি বাক্যের মধ্যে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। খুবই সাধারণ একটা সংজ্ঞা, তাই না? যে প্রথমে দেখলাম কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা, না, বাক্যের মধ্যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, ভালো কথা। এখন যদি দেখি একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। যদি দেখি একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, তাহলে সবাই কি বুঝতে পারছেন সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশনটা ক্লিয়ার? কিনা একটু কাইন্ডলি ইয়েতে বলেন, কি বলে যে কমেন্ট বক্সে বলেন। অনেকে বলছেন যে এক্সাম্পল দেন, এক্সাম্পল দিব, নেক্সট ক্লাস থেকে এক্সাম্পল পাওয়া শুরু হবে। জাস্ট এই নর্মাল বেসিক গুলো বুঝতেছেন কিনা আমাকে বলেন, তাহলেই হবে। একজন বলেছেন যে আচ্ছা এক্সাম্পল দিলে ভালো হবে, আচ্ছা বুঝতে পারছি, দেন আপনাকে আমি এক্সাম্পল দিই। এই যে উপরের যে বাক্য লিখছেন, যেমন ধরেন যে আই লাভ ইউ, এখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এখানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজের এক্সিস্টেন্সই নাই, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। 2 নম্বর বাক্যে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ইউ হেট মি, তাহলে এখানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, তাহলে এটাও একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু খেয়াল করে দেখেন 3 নম্বর বাক্যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একের বেশি। কারণ আই লাভ ইউ নিজেও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার ইউ হেট মি এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই কারণে যেহেতু এখানে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার বলেন ক্লিয়ার কিনা, শুনছি। আচ্ছা, অনেকে বলছেন যে জুমে ক্লাস নিলে ভালো হয়। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে একটা ডিসিশনে আসতে হবে যে জুম নাকি হচ্ছে ফেসবুক লাইভ। আমার কোনো সমস্যা নেই, আপনি যদি বলেন জুম তাহলে জুম, আপনি যদি বলেন ফেসবুক লাইভ তাহলে ফেসবুক লাইভ, আই হ্যাভ লিটারালি নো প্রবলেম। ঠিক আছে, এখন অনেকেই ফেসবুক লাইভের কথা বলছেন, তাই আমি ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছি, আমার কোনো সমস্যা নেই, আমাকে বলে আমি জুমে চলে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লিয়ার। এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাই এটা তো বুঝতে পারলাম, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা কাকে বলে? গুড কোশ্চেন। কমপ্লেক্স সেন্টেন্স বলতে আসলে কোনো সেন্টেন্স হয় না, মূলত এই যে সিম্পল সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, যখন এদের মধ্যে আপনি ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে দিবেন তখনই এটা হয়ে যাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কিছুই না। যেমন ধরেন আমি যদি বলি যে ধরেন আমি একটা সিম্পল সেন্টেন্স কি, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। এখন আমি মনে করি বললাম যে না ভাই এখানে ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এই ডিপেন্ডেন্ট ক্লজ থাকলেই এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, কিংবা ধরেন আপনি মনে করেন কম্পাউন্ড সেন্টেন্স লিখছেন, যে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়েছেন কিন্তু আপনি কি করেন নাই, আপনি হচ্ছে গিয়ে কি বলে যে দেন নাই, কি বলে এই যে এখানে হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ যে নাই তা না, এখানে ডিপেন্ডেন্ট ক্লজ মনে করেন যে আছে, তাহলে এটা একটা কি হয়ে যাবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হবে।
ঠিক আছে? এই হলো গিয়ে আপনার সিম্পল সেন্টেন্স এবং এই কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সের ডিরাইভেশন। যদি সিম্পল ভাবে বলতে চাই তাহলে কি করতে হবে? খুব সিম্পল ভাবে বলতে গেলে বুঝবো হচ্ছে এইভাবে, একটা বাক্য সিম্পল হোক আর কম্পাউন্ড হোক আমার কোনো সমস্যা নাই, যেই মাত্রই আমি তার মধ্যে কি নিয়ে আসব, ডিপেন্ডেন্ট ক্লজকে নিয়ে আসব বা সাবঅর্ডিনেট ক্লজকে নিয়ে আসব, সে একটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। এখন ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? একটু বলেন তো প্লিজ, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে ক্লিয়ার করে বলেন তো, বুঝতে পারছেন কিনা? একটু কমেন্ট বক্সে বলেন বুঝতে পারছেন কিনা। কমপ্লেক্স সেন্টেন্স তাহলে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এই বিষয়গুলো বুঝতে পারলাম। কিন্তু দেখেন, সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে সুন্দর দুইটা ডেফিনেশন দাঁড় করাইছি, কমপ্লেক্স সেন্টেন্সের এরকম একটা ডেফিনেশন আমাদেরকে তাহলে কি করতে হবে, দাঁড় করাতে হবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটা তাহলে কি হইতে পারে, আসেন আমরা দেখি, ভালো করে বোঝার চেষ্টা করি। খুবই সুন্দর একটা ডেফিনেশন হবে, ঠিক আছে? সেটা হচ্ছে, আমরা জানি যে বাক্য হইতে গেলে আপনার কি রাখতে হবে, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো লাগবেই। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। এখন এই বাক্যকে আপনি যখন বলবেন, কমপ্লেক্স করবেন, তখন তাহলে কি লাগবে, আপনার ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকলেই এটা কমপ্লেক্স হয়ে যাবে, এখন আমাকে ডিফাইন করতে হবে যে এইখানে কয়টা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। ঠিক আছে? একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে কয়টা ডিপেন্ডেন্ট ক্লজ দিলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে সর্বোচ্চ, বা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কয়টা ডিপেন্ডেন্ট ক্লজ দিলে এটা সর্বোচ্চ দিলে আমি কমপ্লেক্স করতে পারবো। এটা হচ্ছে অনেকটা ওই এক গামলা দুধের মধ্যে এক ফোঁটা লেবুর রস দিলেও পুরো দুধটা ছানা হয়ে যাবে, আপনি যদি 1 লিটার লেবুর রস দেন সেটাও পুরোটা ছানা হয়ে যাবে। ঠিক আছে? সো ডিপেন্ডেন্ট ক্লজ আপনি যদি বলেন যে একটা দিবেন তাহলেও কমপ্লেক্স হয়ে যাবে, বা একের অধিক দিবেন তাতেও এটা কমপ্লেক্স হয়ে যাবে। তো এই হলো গিয়ে আমাদের জন্য গিয়ে কি কি কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে এটা কি হয়ে যাবে, একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাহলে কয়টা আসতে পারে? দেখি তো কেউ বুদ্ধি করে বলেন তো, পারেন কিনা। কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা আসতে পারে? অনেকেই বলছেন যে একটা, ঠিক আছে, কিন্তু আমরা একটু টেকনিক্যালি তাহলে একটু চিন্তা করে দেখি যে কমপ্লেক্স সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কয়টা আসতে পারে, একটু চিন্তা করে দেখি। খুব সিম্পল একটা বিষয়, কোনো কমপ্লেক্স কিছু না। ঠিক আছে? দেখেন, একটা সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আপনি যেই মাত্রই তার সাথে ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করে দিবেন সে কমপ্লেক্স হয়ে যাবে। আবার একটা সেন্টেন্সে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, যেই মাত্রই আপনি তার সাথেও ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করে দিবেন সেটাও কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, আবার চাইলে একের অধিকও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটাও হইতে পারে, একের অধিকও হইতে পারে। That is the mathematical representation of simple, compound and complex sentence. এবার বলেন এই পুরো রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারছেন কিনা, আমাকে কাইন্ডলি বলেন। কনক জ্যোতি বলেছেন যে মিনিমাম একটা। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার অ্যান্সারটা রাইট। মনিক ইসলাম রাইট দিয়েছেন, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, এক বা একের বেশি, ঠিক আছে, হ্যাঁ। এই তো মোহাম্মদ মিরাজুল ইসলাম খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন যে যে কয়টাই আসুক ডিপেন্ডেন্ট ক্লজ এক বা একাধিক থাকতে হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারলাম, আমরা কিন্তু সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই তিনটা সেন্টেন্সকে ভাগ করে নিলাম যে কাকে কোনটা কি সেন্টেন্স বলবো। তাহলে আমাদের এই পার্টটার কিন্তু আর দরকার নাই, তাহলে আমি শুধু এইটুকুই রেখে দিচ্ছি যে উই হ্যাভ সাকসেসফুলি ডিফাইন্ড দ্য কনসেপ্ট অফ সিম্পল সেন্টেন্স,
কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আজকে আমরা কি শিখলাম? সেন্টেন্স কাকে বলে শিখলাম, ক্লজ কাকে বলে শিখলাম, ক্লজকে ক্লাসিফাই করলাম, দেন ডিপেন্ডেন্ট ক্লজকে ক্লাসিফাই করলাম। এরপর আমরা কি শিখলাম? এই ডিপেন্ডেন্ট ক্লজের এন্ট্রি নেওয়ার কারণে সেন্টেন্সের যে পরিবর্তনগুলো হতে পারে স্ট্রাকচারালি, সেই জিনিসগুলো শিখলাম। আপনি বিলিভ করবেন কিনা আমি জানি না, এইটুকু জিনিস ধরতে পারলে খুব ভালোভাবে আপনি সেন্টেন্স মেকিং এর অনেক কিছু ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ এন্ট্রি নিচ্ছে একটা সেন্টেন্স কমপ্লেক্স হওয়ার জন্য, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ এন্ট্রি নিচ্ছে তার মানেটা কি? তার মানে হলো ডিপেন্ডেন্ট ক্লজ কোনগুলা? এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ এরা। তার মানে যখনই মূলত বাক্যের মধ্যে এই অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ এসে পড়ে, তখনই একটা বাক্য কি হয়ে যায়? কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে, আর কিছুই না। Close, close. তাহলে আমরা বুঝতে পারলামটা কি? মূলত একটা সেন্টেন্সকে কমপ্লেক্স করার দায়িত্ব পালনটা করছে কে? এই অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ। এবং এই আলোচনা থেকে আমরা এটাও বুঝতে পারলাম একটা সেন্টেন্সকে একদম কোর পয়েন্টে গিয়ে নিয়ন্ত্রণই করছে ক্লজ। ক্লজ দিয়েই মূলত আমরা সেন্টেন্সকে কি করি? ডেভেলপ করে থাকি। ঠিক আছে, তো এই যে সেন্টেন্সকে আলটিমেটলি কন্ট্রোল করে থাকে ক্লজ, এই ক্লজকে এই জন্য আমরা বলি দ্য হার্ট অফ সেন্টেন্স। ঠিক আছে, এই নোটটা আমরা লিখে রাখবো। আমরা কি লিখবো? অ্যাজ উই সি, যেহেতু আমরা কি দেখি? আমরা দেখি যে অ্যাজ উই সি দ্যাট এ সেন্টেন্স ইজ বেসিক্যালি controlled by different clauses. ডিফারেন্ট ক্লজেস, একটা সেন্টেন্সকে যেহেতু কি করা হয়? বিভিন্ন ধরনের ক্লজ দিয়ে আসলে নিয়ন্ত্রণ করা হয়, এটা আমরা দেখি। As we see that a sentence is basically controlled by different clauses. Clause is called the heart of sentence. ক্লজকে কি বলা হয়? সেন্টেন্সের হৃৎপিণ্ড বলা হয়। ক্লজ ছাড়া আসলে সেন্টেন্সকে নিয়ন্ত্রণ করা যায় না। তার মানে ক্লজ হচ্ছে গিয়ে কি? ক্লজ হচ্ছে গিয়ে এলাকার নেতা, যাকে ছাড়া এলাকা চলে না। ঠিক আছে, ক্লজ হচ্ছে গিয়ে সেন্টেন্সের হার্ট বা এলাকার নেতা। এখন প্রশ্ন হচ্ছে, এই এলাকার নেতার দেখবেন আমরা কিছু পাতি নেতা আছে, মানে এলাকার নেতার মতোই ভাবসাব নিয়ে ঘুরে, কোনো কাজ কাম নাই, কেউ দাম টাম দেয় না, কিন্তু খুব ভাবসাব নিয়ে ঘুরে। এই বাক্যের মধ্যে এই ক্লজ যদি নেতা হয়ে থাকে, এই নেতার আবার কিছু পাতি নেতা আছে, এদেরকে বলা হয় হচ্ছে ফ্রেজ। মূলত ক্লজকে ছোট করে যখন লেখা হয় তখন এটা হয়ে যায় হচ্ছে ফ্রেজ। আমরা কি লিখবো? when a clause is reduced it turns into a phrase। এই যে লিখে দিলাম, যখন একটা ক্লজকে রিডিউস করা হয় তখন কি হয়? তখন এটা একটা ফ্রেজে রূপান্তরিত হয়ে যায়। তা আমি কি বললাম? ওই যে ক্লজ হচ্ছে আসল নেতা, আর এই ফ্রেজ হচ্ছে গিয়ে পাতি নেতার মতো, ক্লজের মতোই ভাবসাব নিয়ে এলাকায় আছে কিন্তু কোনো কাজ কাম করে না। তো এই একইভাবে এই ফ্রেজেরও বাক্যের উপরে কোনো প্রভাব বিস্তার করার ক্ষমতা নাই, তারাও কোনো কাজ কাম করে না, হুদা এরা বাক্যের মধ্যেখানে থাকে। আমরা লিখে দিব আনফরচুনেটলি, দাঁড়ান ভুল টাইপ করছি, ফরচুনেটলি a phrase has no control over the structure of the sentence. দুর্ভাগ্যবশত এই ফ্রেজের কিন্তু বাক্যের গঠনের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা কি বুঝতে পারলাম? যে বেসিক্যালি ক্লজ হচ্ছে বাক্যকে নিয়ন্ত্রণ করে, সো ক্লজ হচ্ছে বাক্যের হার্ট। এই ক্লজেরকে রিডাকশন করে দিলে সে ফ্রেজে কনভার্ট হয়ে যায়। সে যদিও বাক্যের মধ্যে থাকে কিন্তু বাক্যের উপরে তার কোনো কন্ট্রোল নাই। ক্লজ যেমন বাক্যকে কন্ট্রোল করতে পারে, ফ্রেজ কিন্তু এটা করতে পারে না। সে শুধু যুক্ত হয়ে বসে থাকবে, কিচ্ছু করতে পারবে না। এবার আমাকে বলেন যে এই যে আলোচনাটা করলাম যে ক্লজ বাক্যের নিয়ন্ত্রক, আর ক্লজকে ছোট করলে হয় ফ্রেজ, ফ্রেজ বাক্যকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই কথাটা বুঝতে পারছেন কিনা একটু বলেন প্লিজ। হ্যালো, হ্যালো, এই কথাটা বুঝতে পারছেন কিনা সবাই একটু বলেন। আচ্ছা, সবাই তাহলে ক্লিয়ার। আমরা তাহলে এটাও বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আমরা এই কনসেপ্টটাকে
আরেকটু অ্যাডভান্স করব, আরেকটু অ্যাডভান্স করব, ঠিক আছে? কিভাবে অ্যাডভান্স করব? আমরা এবার একটা ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন দেখব যে আসলে সেন্টেন্সকে আমরা আমরা বুঝতে পারলাম কিনা। আমরা যে আধা ঘন্টা কথাবার্তা বললাম যে আমরা সেন্টেন্সটা আসলে বুঝতে পারলাম কিনা, চলেন একটু দেখি, ঠিক আছে? ধরেন একটা মনস্তাত্ত্বিক গেম খেলেন, নিজের সাথে নিজে একটা সাইকোলজিক্যাল গেম খেলেন। ধরেন আপনি একটা বাক্য লিখছেন, তার মধ্যে মনে করেন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, ঠিক আছে? ওটার নাম দিলাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নম্বর 1। আপনি মনে করেন ওই বাক্যের মধ্যে আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিলেন, তার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নম্বর হচ্ছে 2, ঠিক আছে? আপনি মনে করেন আরো একটা কি করলেন, একটা ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করে দিলেন। সেই ডিপেন্ডেন্ট ক্লজ কি হতে পারে? সেটা হতে পারে যে একটা অ্যাজেক্টিভ ক্লজ, ঠিক আছে? একটা মনে করেন যে অ্যাজেক্টিভ ক্লজ যুক্ত করলেন। এবার মনে করেন কি করলেন, ওই বাক্যের মধ্যে মন চাইছে, আপনি কি করছেন, একটা অ্যাডভার্ব ক্লজ যুক্ত করছেন। এবার কি করছেন, ওই বাক্যের মধ্যে আপনার মন চাইছে, আপনি মনে করেন একটা নাউন ক্লজও যুক্ত করছেন। মানে মোদ্দা কথা, যা যা পারেন সব কিছু আপনি যোগ করে দিচ্ছেন। এখন এইরকম ভাবে আমি যদি একটা বাক্য লিখি, বাক্যের মধ্যে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তারপরে 1 2 3 তিনটা অ্যাডভার্ব, এই তিনটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে বলেন তো বুদ্ধি করে এই বাক্যটা কি বাক্য হবে? দেখি কেউ পারেন কিনা, বলেন তো একটু আমাকে। কি একটু বলেন তো এটা কি বাক্য হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। গুড, ব্রিলিয়েন্ট। এই যে একজন উত্তর দিয়ে দিয়েছেন, কয়েকজন বলেছেন হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স হবে। কারণ কি? কারণ আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনে পড়েছিলাম যে বাক্যে এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কোনো সমস্যা নাই। যেই মাত্র ডিপেন্ডেন্ট ক্লজ এসে এন্ট্রি নিবে, সেই সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, ভালো কথা, আপনি বুঝতে পারছেন কিন্তু, ধন্যবাদ। এখন আপনি মনে করেন আপনার মাথায় মনে করেন যে 2 নাম্বারই বুদ্ধি কাজ করতেছে, ঠিক আছে? 2 নাম্বারই বুদ্ধিটা কি, আসেন দেখি আমরা। 2 নাম্বারই বুদ্ধিটা হইলো, আপনি তো জানেন যে ক্লজকে ছোট করলে সে ফ্রেজে রূপান্তরিত হয়। তো এটা কেমনে হয় এটা আমরা পরে দেখব। তাহলে আমরা একটা কাজ করি, এই নাউন ক্লজটাকে ধরেন আমি ফ্রেজে রূপান্তর করলাম, এটা একটা কি হয়ে গেল, নাউন ফ্রেজ হয়ে গেল। তাহলে এই অবস্থায় এসে সেন্টেন্সটা কি সেন্টেন্স বলেন তো বুদ্ধি করে কেউ একটু কমেন্ট বক্সে বলেন তো। হ্যাঁ, এই অবস্থাতে এসেও কিন্তু এটা কি থাকবে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে। গুড, ব্রিলিয়েন্ট আইডিয়া। কারণ কি? কারণ আমি একটা ডিপেন্ডেন্ট ক্লজ মানে নাউন ক্লজকে ছোট করে ফেলছি, কিন্তু ওটাকে ফ্রেজ করলেও আমার বাক্যের মধ্যে কিন্তু একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ এখনো বিদ্যমান। তার মানে এটাও কিন্তু এখনো কমপ্লেক্স সেন্টেন্সই থাকবে। এইবার ধরেন আপনার মাথায় আরো দুষ্ট বুদ্ধি আসলো। কি বুদ্ধি আসলো? আপনার মাথায় আসলো যে আচ্ছা, নাউন ক্লজকে তো ফ্রেজে কনভার্ট করছি, তাইলে এবার একটা কাজ করি, এই অ্যাডভার্ব ক্লজটাকেও ফ্রেজে কনভার্ট করে দিই, দেখি তো তাহলে কি হয়। এখনো কিন্তু খেয়াল করে দেখেন বাক্যের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। এই কারণে এইটাও কিন্তু কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স হিসেবেই থেকে যাবে। কিন্তু আপনার মাথায় আরো দুষ্টি বুদ্ধি আসলো, আপনি অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজকে ফ্রেজে কনভার্ট করার পরে আপনি বলছেন আমি অ্যাডজেক্টিভ ক্লজকেও ফ্রেজে কনভার্ট করে দিব, দিলেন কনভার্ট করে। এইবার বলেন তো বুদ্ধি করে, এই অবস্থায় দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আর প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ক্লজকে আপনি ফ্রেজে কনভার্ট করে ফেললেন। এই জায়গাতে এসে তাহলে সেন্টেন্সটা এখন কি সেন্টেন্স বলেন দেখি, পারেন কিনা। গুড, একজন বলেছেন কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হবে না। কেন সিম্পল হবে না? কারণ আপনার কাছে কিন্তু কি আছে, এখনো একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সবগুলো ফ্রেজ। এই ফ্রেজগুলোর আমার বাক্যে কোনো অবদান নাই, এটা হুদাই বাক্যের মধ্যে বসে দিছে। যেহেতু এখন সর্বশেষ আমার কাছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার মানে এটা এখন কি হবে, এটা সুন্দর করে ভদ্রলোকের মতো কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। এখন ধরি আমরা চিন্তা করি, ঠিক আছে, বোঝার চেষ্টা করি জিনিসটাকে। আপনি বলতেছেন যে ভাই এই যে আমার 2 নম্বর ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে, এটাকেও আমি ছোট করে কোনো একটা ফ্রেজে কনভার্ট করে ফেললাম। কি ফ্রেজ সেটা আমার জানার দরকার নাই।
এই অবস্থায় সেন্টেন্সটা কি সেন্টেন্স হবে তাহলে বলেন বুদ্ধি করে? এই তো সানজিদা আপু বলছেন সিম্পল সেন্টেন্স হবে, ব্রিলিয়ান্ট। কারণ কি, এখন আমার যা ছিল সেন্টেন্সে 14 গোষ্ঠীর মধ্যে সব আমি কিন্তু কি করছি, ফ্রেজে কনভার্ট করে ফেলছি। বাক্যের সবে ধন নীলমণি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই এটা এখন একটা সিম্পল সেন্টেন্স, আর কিছুই না। দেখলেন তো? এবার আমি যদি বলি এই যে বাক্যের সব ছোট করে ফেললাম, বাক্যের সর্বশেষ যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে এইটাকেও আমি মনে করেন বললাম যে ভাই ফ্রেজে কনভার্ট করে ফেলছি। এবার তাহলে বলতে হবে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, বলেন কেউ একজন। যখন আপনি সব কিছু কেটে টেটে ফ্রেজে কনভার্ট করে ফেললেন, কোন রকম কোনো ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রইল না, তখন তাহলে কি সেন্টেন্স এটা এখন? মনিক ইসলাম বলছেন নাথিং, এক্স্যাক্টলি। কারণ কি, কারণ আমরা তো আগেই দেখছি যে সেন্টেন্স হতে গেলে একটা অ্যাটলিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। তার মানে এটা কিন্তু কোনো রকম কোনো সেন্টেন্স না, তাই এটাকে আমরা বলবো ইনকমপ্লিট সেন্টেন্স। যদিও এর আরো একটা নাম আছে, রান অন সেন্টেন্স অনেকে বলে, সেগুলো আমার দরকার নেই, এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। তাহলে এই আলোচনাটার সামারিটা হচ্ছে গিয়ে কি, আপনি যতই পেঁচায় গুছায় যাই লেখেন না কেন সেন্টেন্স লিখতে গিয়ে, আপনাকে মাথায় রাখতে হবে বাক্যের অস্তিত্ব বা এক্সিস্টেন্স নিহিত আছে কিসের মধ্যে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাই, আপনি যত কিছুই লেখেন না কেন, ইট সেলফ ইজ নট এ সেন্টেন্স। তাহলে আমরা একটু নোট করে ফেলি, আমরা সুন্দর করে একটা নোট লিখব যে আমরা কি বুঝতে পারলাম। দেয়ার ফোর, আমরা লিখে রাখি, হ্যাঁ, যে দেয়ার ফোর উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি যে ইন্ডি উই ক্যান নট ডেভেলপ এ সেন্টেন্স, আমরা একটা বাক্য তৈরি করতে পারি না, আনলেস উই হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমাদের যদি একটা, কমপক্ষে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না থাকে, আমরা কিন্তু আসলে একটা কি করতে পারি না, একটা বাক্য আমরা তৈরি করতে পারি না। সো আমাদের তাহলে কি করতে হবে, বাক্য লিখতে গেলে প্রথমেই মাথায় রাখতে হবে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমাদের সব সময় মাথার মধ্যে ঘোরাতে হবে উই নিড এন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, উই নিড এন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরকম করে মাথায় জিনিসটা ঘোরাইতে হবে। তাহলে আমরা কি এই আলোচনাটা পুরোপুরি বুঝতে পারলাম নাকি পারলাম না, বলেন? আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম তাকে আমরা বুঝতে পারছি? ক্লিয়ার, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো অনেকগুলো এক্সাম্পল চাচ্ছেন, মূলত এই জিনিসগুলোকে আপনাকে 10টা থেকে 12টা ক্লাসে বোঝানো হবে, তাই আমি জাস্ট এই টুকটাক ক্লজ নিয়ে আসছে কথা বলছি, বেশি কিছু বলছি না, ঠিক আছে? এখন মজার বিষয় কি জানেন, এই যে আপনি যত বড় বড় বাক্য দেখেন না, আমি পরীক্ষা আমি আমি ফেসবুক পোস্টে লিখি বা ডেইলি স্টারে দেখেন না, এগুলো সবই হচ্ছে এগুলোর এই প্যাটার্নগুলো থেকে মূলত বিভিন্নভাবে পারমুটেশন কম্বিনেশনগুলো তৈরি করা যায়, ঠিক আছে? সো আমরা ওই পর্যন্ত যাব, কিন্তু যাওয়ার পূর্বে আমাদের কি করতে হবে, এই বেসিক বিষয়গুলোকে একটু একটু করে বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম, প্রথম থেকে আসি, সেন্টেন্স কাকে বলে, তারপর কি বুঝতে পারলাম, ক্লজ কাকে বলে, এরপর কি করলাম, ক্লজকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তারপর কি বললাম, ডিপেন্ডেন্ট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করলাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন ক্লজ। এরপর কি করলাম, আমরা সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করলাম, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এগুলোর সংজ্ঞাগুলো কি কি একটু বলি আমরা তাহলে। যখন দেখব বাক্যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তখন সেন্টেন্সটা হবে সিম্পল। আর যদি দেখি বাক্যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নাই কিন্তু একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তখন আমরা বলবো এটাকে কি, কম্পাউন্ড, ঠিক আছে? আমরা যখন বলবো যে বাক্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকুক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকুক, যাই থাকুক না কেন, সেখানে ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সঙ্গে সঙ্গে সেই সেন্টেন্সটা হয়ে যাবে একটা কমপ্লেক্স
সেন্টেন্স। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা এরপর কি করলাম, আমরা দেখলাম যে সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লজকে রিডাকশন করলে সে একটা ফ্রেজে কনভার্ট হয়ে যায় এবং এই ফ্রেজ বাক্যের উপরে কোনো রকম কোনো নিয়ন্ত্রণ রাখে না। এবং ওইটা বোঝার জন্য আমরা কি দেখলাম, আমরা এই যে কাল্পনিকভাবে ম্যাথমেটিক্যাল স্টাইলে বাক্য বানিয়ে দেখলাম যে রিডাকশন করতে 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 কি হয়, জিনিসটা ইনকমপ্লিট হয়ে যাচ্ছে কিনা। এবং আমরা দেখলাম যে আসলে এটা একটা সুন্দর কথা যে সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ যদিও নিয়ন্ত্রণ করে থাকে বাক্যের মানে সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু ফ্রেজ কিন্তু বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না। তাহলে আমাদের কাছে এই মুহূর্তে এই আলোচনাটুকু পুরোপুরি ক্লিয়ার আছে। ঠিক আছে, আমরা মোটামুটি এইটুকু জিনিস ধরতে পেরেছি। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি আমাদের পকেট থেকে টাকা নিছেন, কত কাহিনীপত্র কইয়া যে এই শিখাইবেন সেই শিখাইবেন, আপনি দিয়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ পড়াইতেছেন 1 ঘন্টা ধরে, এই পড়ানোর জন্য আপনি আমাদের থেকে টাকা নিছেন। কিন্তু না, এই পড়ানোর জন্য টাকা নেই, টাকা নিছি কোন কারণে একটু আপনাদের দেখাই। ঠিক আছে, দেখেন, ধরেন আমরা একটা র্যান্ডম টপিক নিই। আমাকে একটা কমেন্ট বক্সে একটা র্যান্ডম টপিক বলেন যে ভাই আপনি এই টপিক নিয়ে একটা বাক্য লিখেন, আপনারাই বলেন, কোনো সমস্যা নাই, যান একটু বলেন এই টপিক নিয়ে একটা বাক্য লিখেন, আমাকে একটু বলেন শুনি, একটা টপিকের নাম দেন শুনি। হ্যাঁ, টপিকের নাম দেন, যে কোনো একটা টপিক বলেন যে ভাই এই টপিক নিয়ে একটু লেখেন, বলেন কি লিখবো বলেন। বলেন বলেন, কেউ একটু বলেন শুনি। কি বলছে, আচ্ছা একজন বলছে এআই, একজন বলছে হরমুজ। ঠিক আছে, ওকে। তো এই যে অনেক অনেক টপিক দিচ্ছেন, তা আমরা মনে করেন একটা মনে করেন লিখি, ডলার ক্রাইসিস, লোডশেডিং, অনেক কিছু। ওকে থামেন, এবার আমি লিখি। ধরেন আমাকে পরীক্ষায় লিখতে বলছে, আমি কিন্তু যখন অ্যাডভান্স ফরম্যাটে গিয়ে লিখবো তখন আমার এই প্রাইমারি ফরম্যাটগুলোই হচ্ছে আমার জন্য কাজে লাগবে। কিরকম করে লিখবো দেখেন, ধরেন আমি লিখছি কি নিয়ে, আমি লিখছি মনে করেন যে আপনার ইনফ্লেশন নিয়ে। ঠিক আছে, এবার আমি কি লিখবো, আমি মনে করেন লিখবো যে আমরা লিখবো যে ডিউ টু several unprecedented factors, ঠিক আছে, hindering our hindering the hindering our GDP's growth trajectory, ঠিক আছে, trajectory। হুম, আমরা কি লিখবো, ডিউ টু several unprecedented factors hindering our GDP's growth trajectory, বাংলাদেশ হ্যাজ, সরি, আমরা লিখবো যে ধরো আইএমএফ রিসেন্টলি বলছে যে আমাদের নাকি এই বছরে গ্রোথ কম হতে পারে। ঠিক আছে, আমরা কি লিখবো যে আইএমএফ হ্যাজ রিভাইজড ইটস estimated গ্রোথ পার্সেন্টেজ। ঠিক আছে, এ ফ্যাক্ট। ঠিক আছে, এ ফ্যাক্ট, মানে এটা কিভাবে লিখছি, এখানে যে আপনার কোথায় অ্যাডজেক্টিভ ক্লজ, কোথায় অ্যাডভার্ব ক্লজ, কোথায় কোন ফ্রেজ, হ্যাঁ এটা নিয়ে তো অনেক বড় আলোচনা, ওই আলোচনা আমরা যাবো না। আমি জাস্ট দেখাচ্ছি যে এই জিনিসগুলাই আপনার এই লেখার মধ্যে গিয়ে কাজে লাগে কিভাবে, স্টেপ বাই স্টেপ 5 থেকে 6টা ক্লাস সময় লাগবে। ঠিক আছে, তাহলে কি লিখলাম, ডিউ টু সেভারাল আনপ্রেসিডেন্টেড ফ্যাক্টরস হিন্ডারিং আওয়ার জিডিপি's growth trajectory, IMF has revised its estimated growth percentage. এফেক্ট এটা এমন একটা বিষয়, সেটা কি করতেছে, যেটা হচ্ছে এফেক্ট, আমরা কি লিখবো, পোর্ট্রেইং, ঠিক, আমি সরি টাইপ করতে ভুল করছি বানানটা, পোর্ট্রেইং মানে মূলত চিত্রায়িত করা, এই ওয়ার্ডটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, পোর্ট্রেইং, ডিসক্রাইব করার মতো বলতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে ডেলিনিয়েট করা, মানচিত্র চিত্রায়িত করা, তো পোর্ট্রেইং লিখলাম। ঠিক আছে, পোর্ট্রেইং এ ক্যাটাস্ট্রোপিক কি ফিউচার। এই যে দেখেন একটা বাক্য লিখলাম, মুখস্থ করে কিন্তু বসি নেই, আসলে মুখস্থ করার কিছু নাই। তো এই বাক্যের মধ্যে কিন্তু আমি বেশ কিছু কনসেপ্ট কাজে লাগাইছি। আপনি যদি মন দিয়ে পড়ে এই পুরোটা না, অনেকে বলে যে ভাই উনি অনেক অ্যাডভান্স বাক্য লিখে, এর আসলে দরকার নাই। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি, আপনি যদি এটা নিয়ে ডিল করেন পরীক্ষার হলে, এর 50% আপনি অ্যাপ্লাই করতে পারেন এক্সাম হলে, আপনার কাজ হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। আর 50% নেওয়ার মতো ক্যাপাসিটি আপনার কাছে আছে, আমি এইটুকু বিলিভ করি। ঠিক আছে, আর কিছুই না।
হোয়াট এভার। এখন আমি যদি বলি যে এই বাক্যে আমি কি কি কোথায় কি কি আমি ইউজ করেছি, যেমন ধরেন এই যে এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে পরে, ঠিক আছে, এখন এই আলোচনা আমরা যাইনি, জাস্ট দেখাচ্ছি। যেমন ধরেন এই যে হিন্ডারিং আওয়ার জিডিপি's গ্রোথ ট্রাজেক্টরি, এই যে অংশটুকু আছে, এই অংশটা আপনি পড়বেন কোথায়, যখন অ্যাজেক্টিভ ক্লজকে রিডাকশন করা হয় তখন, ঠিক আছে। তারপরে এই যে এখানে পোট্রেইং আওয়ার ক্যাটাস্ট্রফিক ফিউচার, এটাও অ্যাজেক্টিভ ক্লজকে যখন রিডাকশন করা হয় তখন আপনি পড়বেন, আমার 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 সাথে বসে আপনি পড়বেন, ঠিক আছে। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এইখানে আমি যে এ ফ্যাক্ট লিখছি, এই জিনিসটাও যখন আপনি অ্যাজেক্টিভ ক্লজ পড়বেন তখন আপনি পড়বেন। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমি যে তিনটা জায়গাতে গিয়ে আপনার সাথে খেলা খেললাম সেন্টেন্সটা লেখার সময়, পুরো তিনটা কনসেপ্টকে আমি কাজে লাগাইছি অ্যাজেক্টিভ ক্লজ নিয়ে। প্রত্যেকটা জায়গাতে অ্যাজেক্টিভ ক্লজকে রিডাকশন করে করে আমি আগাই গেছি। তার মানে কি, আপনি যদি কিছু না পেরেও শুধু অ্যাজেক্টিভ ক্লজটুকুই ভালো করে ধরতে পারেন, আপনার এই জায়গাটুকু কাজ হয়ে যাচ্ছে কিন্তু। এটাই বলতেছি ভাই, আপনি এই তিনটা যে ক্লজ, অ্যাজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, আপনি তিনটা পারতেছেন না, কোনো প্রবলেম নেই। আপনি যদি একটা ক্লজ শিখেন, অ্যাজেক্টিভ ক্লজ শিখেন, আপনার রাইটিং প্যাটার্ন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরেন একজন আমাকে কি বলছেন, আপনি আমাকে কি বলছেন যে কি বলে যে ইনিল ই যে কি যেন বলছেন, টপিকটা যেন কি দেখলাম, কই গেল হরমুজ নিয়ে বা ডিডলারাইজেশন নিয়ে বলছেন, ঠিক আছে। তার ডিডলারাইজেশন লিখিত আমরা দেখি পারি পারি কিনা, চলেন তো দেখি আমরা কি লিখতে পারি। যে আমরা বলতেই পারি যে আমরা কি বলতে পারি, ইউএস হেজেমনি, ঠিক আছে, ওকে, ক্রিয়েটেড বাই দ্য দ্য created by the use of its currency, ঠিক আছে, is facing tremendous threats, ঠিক আছে, posed by the unwillingness of কি বলবো, রাশিয়া অ্যান্ড চায়না, ব্লা 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 ব্লা। মনে করি আমি কন্টিনিউয়াস লিখেই যাচ্ছি। তো এই যে আমি লিখলাম, মানে শুধু অ্যাডজেক্টিভ ক্লজটাই বলছি আপনাকে, দেখেন, ক্রিয়েটেড বাই দ্য ইউজ অফ ইটস কারেন্সি, এই যে পার্টটা, এটা পাস্ট পার্টিসিপেল এক্সাম্পল। এটা কিন্তু হচ্ছে বেসিক্যালি কি অ্যাডজেক্টিভ ক্লজের একটা এক্সাম্পল, রিডাকশন করা হয়েছে। তারপরে এই দেখেন পোস্ট বাই দ্য ব্লা 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 ব্লা, এই পুরোটাও কিন্তু পাস্ট পার্টিসিপেলের একটা এক্সাম্পল, ঠিক আছে। সো আপনি দেখেন অ্যাডজেক্টিভ ক্লজের জিনিসগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারতেছেন। যেমন ধরেন একজন আমাকে কি বললেন, এখন আমাকে বললেন হচ্ছে কি নিয়ে, এই যে কি বললাম বলো, এই যে দেখলাম একটা দেখলাম মনে হয় আমি কোথায় জানি, গ্রিন ব্যাংকিং দিলেন, একদম কমন টপিক গ্রিন ব্যাংকিং, ঠিক আছে। তার আমরা কি বলতে পারি, এই দেখেন আমি মনে করে লিখলাম, আমি কি লিখ, এই শব্দ করো না বাবা, ক্লাস নিচ্ছি তো, ঠিক আছে। আমি ধরুন গ্রিন ব্যাংকিং নামে কি লিখতে পারি, না আমি ক্লাসে রে বাবা, ডিস্টার্ব করিস না আমার, আমি ক্লাস নিয়ে নিই দাঁড়া, ঠিক আছে। পোলাপান হচ্ছে ডিস্টার্ব করে বুঝছেন ক্লাসে, ক্লাস কি বলে একটা দরজা বন্ধ করে রাখি, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, মনে করেন গ্রিন ব্যাংকিং নামে লিখতেছি, আমি কি লিখবো, এই দেখেন আমি ধরেন লিখতেছি, আমি মনে করেন লিখবো যে গ্রিন ব্যাংকিং, ঠিক আছে। আমরা কি বলবো যে গ্রিন ব্যাংকিং, ধরেন লিখলাম যে ইনভলভস, এর মধ্যে কি কি আছে, ইনভলভস এ ট্রান্স এ কি এ একটু দাঁড়ান, ট্রান্সফরমেশন অফ ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে, ইনক্লুডিং, ঠিক আছে, ইনক্লুডিং কি হতে পারে, ইনক্লুডিং এ ট্রান্সফরমেশন অফ দ্য ব্যাংকিং সিস্টেম, একটা দা লাগবে একটা বেসিক্যালি, ট্রান্সফরমেশন অফ দ্য ব্যাংকিং সিস্টেম ইনক্লুডিং, যার মধ্যে কি কি থাকতে পারে, আমরা বলতে পারি যে কি বলতে পারি, এনার্জি এফিশিয়েন্ট অফিস প্রেমিসেস থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কি মনে করেন বলতে পারি যে ইকো ফ্রেন্ডলি কি বলতে পারি, যে ইকো ফ্রেন্ডলি কি বলতে পারি, অনেক কিছু বলতে পারি, ইকো ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস, ঠিক আছে। অ্যান্ড আরেকটা কি বলতে পারি,
ধরেন ধরেন লিখলাম সাস্টেইনেবল ফাইন্যান্সিং, ঠিক আছে, ফাইন্যান্সিং, এই যে লিখলাম। এই যে দেখেন এখানে যে ইনক্লুডিংটা আমি ইউজ করছি না, এই ইনক্লুডের পুরো অংশটাই হচ্ছে আপনার অ্যাজেক্টিভ ক্লজের মারপ্যাচ, আর কিছুই না। এই যে আমি তিনটা টপিকে তিনটা বাক্য লিখলাম, আপনার কাছে মনে হতে পারে মুখস্থ করে বসছি, না ভাই মুখস্থ করে বসি নাই কিন্তু। মূলত ওয়ার্ডের একটা শক্ত দখল, আর হচ্ছে গিয়ে কি, আর হচ্ছে আপনার গ্রামারের সাথে একটা সুন্দর সম্পর্ক, জাস্ট নমিনাল কিছু আইডিয়া নিয়ে কিন্তু আমি কাজ করতেছি। এখন ব্যাপারটা হচ্ছে কি কি জানেন, আমি যদি আপনাকে এই ধরনের বাক্য প্রথম দিকে নিয়ে বসে, আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনি খেয়ে হারাই ফেলবেন। তাই আপনাকে যেটা করতে হবে, এই ছোট ছোট কনসেপ্টগুলোকে বিল্ড করে 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 আগাইতে হবে। আগাইলেই আপনি দেখবেন যে 5টা বা 7টা ক্লাসের পরে গিয়ে আপনি দেখবেন যে এই ধরনের বাক্যের মূল যে স্ট্রাকচারটা, আই মিন দ্য ওয়ে উই আর ডেভেলপিং দিস টাইপস অফ সেন্টেন্সেস, আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না? একটু বলেন প্লিজ। হ্যালো? আমি যা যা বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা মোটামুটি আমাদের, আমরা যেই ওয়েতে আগাচ্ছি সেই ওয়েটা ধরতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এগুলো টপিক না, এগুলোকে আমরা নিচে নামাই দিই, এগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা মোটামুটি এখানে এসে এই আলোচনাগুলো বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন আমরা চলে যাব আমাদের সেই প্রথম দিকের বাক্য, যেটা ছিল কি, আই লাভ ইউ বাট ইউ হেট মি। এখন দেখেন, আপনি যদি এই বাক্যটার দিকে তাকান, আই লাভ ইউ বাট ইউ হেট মি, এই যে বাক্যটার দিকে তাকান, আপনি কিন্তু একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি পাবেন। কিছুক্ষণ আগেও বা লাইক 1 ঘন্টা আগেও বাক্যটা আপনার কাছে যেই ধরনের সেন্স নিয়ে অ্যাপেয়ার করতেছিল বা উপস্থিত হচ্ছিল, সেই রকম ভাবে আপনার কাছে এখন আর মনে হবে না। এখন আপনি দেখে বুঝতে পারবেন যে ভাই বাক্যটা একটা বাক্য। কেন বাক্য? লাস্টে একটা ফুল স্টপ আছে, আবার এখানে আগে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, পরেও আবার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আমার এখানে নাই। এখন এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আবার যুক্ত করছে কে? এই যুক্ত করার কাজটা করছে হইল বাট। এখন প্রশ্ন হবে, এই বাটটা অ্যাকচুয়ালি কি? এই বাটের যে কত নাম আছে এই পৃথিবীতে ভাই, অজস্র নাম। বাটের এই নামের কোনো শেষ নাই। কেউ বলে লিঙ্কার, কেউ বলে সেন্টেন্স কানেক্টর, কেউ বলে কনজাংশন, ঠিক আছে। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট টাইপস অফ নেম, ঠিক আছে। ওকে, এদেরকে, এটাকে আপনি অনেকে অনেক নামে ডাকে, অনেকে অনেক নামে ডাকে। ওকে, এখন অনেকে অনেক নামে ডাকে। এখন এই অনেক নামে ডাকা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ আমরা হচ্ছে লিখবো, আমাদের লিখতে হবে। পরীক্ষা হলে আসবে না যে বাটটাকে তুমি কি বলবো, এটা এমসিকিউতে আসবে। রিটেন পরীক্ষা হলে বাটটাকে ঠিক মতো ইউজ করতে পারলেই হইলো, ঠিক আছে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এই বাটটাকে আমরা কি বলবো? এই বাটটাকে আমরা দুইটা নামে ডাকবো। একটা নাম দিব হচ্ছে লিঙ্কার, আর একটা নাম দিব হচ্ছে কনজাংশন, ঠিক আছে। বা আমরা যদি বলি যে এত নামে ডাকতে পারবো না, একটা নামে ডাকবো, তাহলে আমি বলবো ভাই লিঙ্কার বাদ দিয়ে দেন, ফর্মাল নামে আপনি এটাকে কনজাংশন হিসেবে ডাকতে পারেন। কারণ পার্টস অফ স্পিচে গিয়ে যে আমরা নামগুলো পাই, যেমন ধরেন নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাজেক্টিভ, ভার্ব, ঠিক আছে, এখানে গিয়ে কিন্তু ইন্টারোজেকশন, কনজাংশন এরকম পাবেন। তাহলে ওই দিকটা চিন্তা করে আমরা এটাকে কি বলতে পারি? কনজাংশন বলতে পারি। তো এই যে লিঙ্ক করে, যুক্ত করে দেয়, এই যুক্ত করার কাজগুলো যারা করে ওদেরকে আমরা এক কথায় বলবো আজকে থেকে কি, আজকে থেকে আমরা ওদেরকে বলবো হচ্ছে কনজাংশন। এখন কনজাংশনের কাজ কি? একদম সিম্পল ভাবে যদি বলি, কনজাংশনের কাজ কি? কনজাংশন আর কি করবে? কনজাংশন বেসিক্যালি জয়েন করে, ঠিক আছে। ইট জয়েন্স টু থিংস, টু অর মোর থিংস, ঠিক আছে। তাহলে এটা আমরা কি লিখবো? এই কনজাংশন কি করে? আমরা লিখবো যে ইট ইজ এ ওয়ার্ড, এটা একটা শব্দ, দ্যাট জয়েন্স টু টু সিমিলার অর ডিফারেন্ট আইটেমস। কি বললাম কথাটা? কনজাংশন হচ্ছে একটা ওয়ার্ড, ইট ইজ এ ওয়ার্ড দ্যাট কি করে?
যে জয়েন করে টু সিমিলার অর ডিফারেন্ট আইটেমস, এটা আবার কেমন কথা, টু সিমিলার অর ডিফারেন্ট আইটেম কেন বললাম, এটা একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এটাকে নিয়ে আমাদের আলোচনা আছে, হ্যাঁ, এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, খালি মাথায় রাখেন যে কনজাংশনের কাজ হলো জয়েন করা, একই রকম হতে পারে আবার ডিফারেন্টও হতে পারে, ঠিক আছে। বা আপনি এই সিমিলার বা ডিফারেন্ট এই ওয়ার্ডটাই বাদ দিয়ে দেন, ইট ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্স টু আইটেম, এইটুকুই মনে রাখেন, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি বলি যে সুমন অ্যান্ড করিম আর প্লেইং, কি তারা হচ্ছে ফুটবল খেলতেছে, মনে করেন সুমন অ্যান্ড করিম আর প্লেইং, তাহলে এই যে এখানে অ্যান্ড সে কি করছে ভাই, সে কিন্তু বাক্যে দুইটা সাবজেক্টকে জয়েন করতেছে। এখন আমি যদি বলি যে সুমন সুমন প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, সে কিন্তু ওই দুইটা অবজেক্টে জয়েন করতেছে। তো এইরকম ভাবে কি করে, এই কনজাংশন গুলো মূলত জয়েন করার কাজ করে থাকে, এই জিনিসটি মাথায় রাখতে হবে। এখন এই জয়েন করার কাজগুলো থাকে, এটা তো আমি ক্লাস 5 থেকে পড়ে আসছি, এটা নিয়ে আমার আসলে এত ভাবনারও কিছু নাই বা চিন্তা করারও কিছু নাই। আমরা যদি একটু সময় করে চিন্তা করে দেখি, এগুলো নিয়ে এসে বলার কিছু নাই, কিন্তু এটার মধ্যে একটা ঝামেলা আছে। ও দুনিয়া সবকিছুকে জয়েন করবে, কি বাবা, ও দুনিয়া সবকিছুকে জয়েন করবে, ওতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কখন, সমস্যা হবে যখন সে সেন্টেন্স জয়েনিং এর কাজ করবে, এক নম্বর সেন্টেন্স জয়েনিং এর কাজ করবে, আর দুই নম্বর হচ্ছে ক্লজ জয়েনিং এর কাজ করবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ও কনজাংশন দুনিয়ার সবকিছু জয়েন করতেছে, আই হ্যাভ নো প্রবলেম। শুধুমাত্র প্রবলেম হবে কখন, যখন সে সেন্টেন্সকে জয়েন করবে আর যখন সে ক্লজকে জয়েন করবে। কারণ কি, তখন আপনাকে একটা স্পেসিফিক সেট অফ পাংচুয়েশন মেনে চলতে হবে। আই রিপিট, কনজাংশন দুনিয়ার সবকিছু জয়েন করুক, কোনো প্রবলেম নাই, সেন্টেন্স এবং ক্লজকে জয়েন করতে গেলেই তাকে কিছু পাংচুয়েশন মানতে হবে, এবং আজকে আমরা এই পাংচুয়েশন গুলোকে শিখে ফেলবো, যেন আমাদের এই জীবনে আর কোনোদিন ভুল না হয়। আচ্ছা, প্রথমে আমরা কি করব, কনজাংশনকে আমাদের প্রয়োজন মাফিক দুই ভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে স্মল কনজাংশন, ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে লার্জ কনজাংশন। আই রিপিট, একদম ন্যাচারাল ভাবে পড়তে হবে, কোনো কঠিন চিন্তা করা যাবে না, ঠিক আছে। একটা হচ্ছে স্মল কনজাংশন আর একটা হচ্ছে লার্জ কনজাংশন। মানে কি, ছোট কনজাংশন বড় কনজাংশন। যেমন ধরেন যে ছোট কনজাংশন কোনটা, যেমন ধরেন অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, ঠিক আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে আপনার ছোট কনজাংশন। এখন আমি যদি বলি তাহলে ভাই বড় কনজাংশন কোনগুলা, এই যেমন ধরেন যে মোর ওভার, দেয়ার ফোর, ঠিক আছে, তারপরে কি নান দা লেস, ঠিক আছে, নেভার দ্য লেস, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট, হাউ এভার। এই যে কিছু বড় 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 ওয়ার্ড লিখলাম, এগুলো হচ্ছে গিয়ে বড় কনজাংশন। তো কনজাংশন কি করবে, সে জয়েন করবে, সে অনেক কিছু জয়েন করতে পারে, আমার কোনো জানার দরকার নাই, মাথা গরম করার দরকার নাই। শুধুমাত্র যখন সেন্টেন্সকে জয়েন করবে তখনই আমাকে কি করতে হবে, আর ক্লজকে যখন জয়েন করবে তখন কি করতে হবে, আমাকে তার পাংচুয়েশন নিয়ে ভাবতে হয়। তো এই পাংচুয়েশনটা বোঝার জন্য আমরা কি করলাম, কনজাংশনকে দুই ভাগে ভাগ করে নিলাম, একটা হচ্ছে স্মল কনজাংশন আর একটা হচ্ছে লার্জ কনজাংশন। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এই স্মল কনজাংশন এবং লার্জ কনজাংশনের ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে পাংচুয়েট করতে হয়। খেয়াল করে দেখেন, আমি একদম ছোট বাক্য লিখলাম, বড় বাক্যগুলো পরে আমরা পরে প্রচুর লিখব বড় বাক্য, সমস্যা নেই। আমি লিখলাম আই লাভ ইউ, আমি লিখলাম আই লাভ ইউ, ঠিক আছে, আমি লিখলাম আই লাভ ইউ, তিনবার আই লাভ ইউ লিখলাম। এবার কি করলাম, আমি লিখলাম ইউ হেট মি, তারপর আমি আবার এটাকে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে, যে ইউ হেট মি, তারপর আমি আবার কপি করে নিয়ে আসলাম ইউ হেট মি। এখন এই দুইটা বাক্যের মধ্যে শ্রুতি মধুর করার জন্য বা তার ফ্লোটা ঠিক রাখার জন্য আমি কি করতে পারি, আমি একটা বাট নিয়ে আসতে পারি। আই লাভ ইউ লিখে ফুল স্টপ দেওয়ার পরে আমি লিখতে পারি যে বাট ইউ হেট মি, এই যে আমি লিখলাম বাট ইউ হেট মি। তো এই যে একটা বাক্য শেষ করে এটার সাথে যুক্ত করার জন্য বা ফ্লোটা ঠিক রাখার জন্য আমি আরেকটা বাক্যের শুরুতে বাট বসায় দিলাম। এই বাটটা তাহলে কি করতেছে, এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের একটা যোগসূত্র স্থাপন করতেছে। এখন মজার বিষয় কি জানেন, এই বাট পরে সেকেন্ড সেন্টেন্সের তিন জায়গায় বসতে পারে। একটা হচ্ছে কোথায়, সাবজেক্টের আগে, একটা হচ্ছে কোথায়, সাবজেক্টের পরে, আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো একেবারে শেষে গিয়ে সে বসতে পারে।
আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি বলতেছেন, এগুলো হয়, আপনি যখন লিটারারি ইংলিশ পড়বেন তখন এগুলো পাবেন, ঠিক আছে। সো আমি দেখাই দিব, কিন্তু আপনার সব লাগবে না। যেমন আপনি সর্বোচ্চ সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের আগে বসান বা পরে বসান, ওকে, শেষে বসানোর প্রয়োজন আপনার জীবনও পড়বেন না আমি জানি, ঠিক আছে, তারপরও শিখে রাখতে পারেন, লস নাই। তাহলে এই হলো ছোট কনজাংশন বসাইলেন আপনি, ঠিক আছে। এখন আপনি যদি বলেন তাহলে বড় কনজাংশন গুলো বাক্যের কোথায় কোথায় বসতে পারবে, বড় কনজাংশন গুলো বাক্যের ওই একই জায়গাতে গিয়ে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিরকম করে বসবে একটু সময় দেন আমাকে, আমি এটাকে একটু বড় করে নিয়ে আসি আমার সুবিধার্থে। এই বড় কনজাংশন গুলোর ক্ষেত্রে কি হবে, আপনি যেমন প্রথম জায়গাতে যে বাট লিখছেন, বাট না লিখে আপনি লিখলেন মনে করেন যে হাউ এভার। দ্বিতীয় জায়গাতে মনে করেন যে আপনি বাটের পরিবর্তে লিখলেন হচ্ছে কি হাউ এভার। তৃতীয় জায়গাতে গিয়ে আপনি কি করলেন, বাটের জায়গাতে কি করলেন, হাউ এভার বসাই দিলেন, হয়ে গেল, শেষ। দুইটা সেন্টেন্সকে যখন আপনি একটা কনজাংশন দিয়ে অ্যাড করতেছেন, তখন কি করতে পারেন, কনজাংশনটাকে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের আগেও বসাইতে পারেন, পরেও বসাইতে পারেন, অথবা কি করতে পারেন, একদম শেষে গিয়ে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে যেখানেই বসান না কেন তাকে অবশ্যই প্রয়োজন মাফিক কমা দিয়ে আলাদা করতে হবে। আই রিপিট, যেখানেই বসান না কেন তাকে অবশ্যই কমা দিয়ে আলাদা করবেন। কিরকম, যেমন ধরেন প্রথম বাক্যে আই লাভ ইউ ফুল স্টপ, এরপরে লিখছেন বাট, তাহলে এই বাটের পরে একটা কমা দিয়ে দিবেন, আলাদা হয়ে গেল। দ্বিতীয় বাক্যে আপনি ইউ এর পরে বাট লিখছেন, তাহলে এখানে বাটকে আলাদা করতে কি করতে হবে, বাটের আগে একটা কমা দিতে হবে এবং বাটের পরে একটা কমা দিতে হবে। তৃতীয় বাক্যে ইউ হেট মি লিখার পরে বাট লিখছেন, তাহলে এখানে মি এর পরে একটা কমা দিলেই বাটটা আলাদা হয়ে যাবে। তাহলে একইভাবে এই হাওয়েভারের ক্ষেত্রে সেম নিয়মটা হবে, যদি সাবজেক্টের আগে বসান তাহলে হাওয়েভার লিখে একটা কমা দিলেই হয়ে যাবে, যদি সাবজেক্টের পরে বসান তাহলে হাওয়েভারের আগে একটা কমা, হাওয়েভারের পরে একটা কমা, একদম শেষে বসালে মি এর পরে একটা কমা। দিস ইজ দ্য সিম্পল টেকনিক অফ ইউজিং পাংচুয়েশন। আপনি কনজাংশন যেখানেই বসান না কেন সেখানেই আপনি কমা দিয়ে আলাদা করবেন। এখন একটা কমা লাগলে একটা কমা, দুইটা কমা লাগলে দুইটা কমা, আর কিছুই না। সেন্টেন্সের ক্ষেত্রে আর কোনো নিয়ম নাই। এখন আমাকে একটু বলেন যে পুরো জিনিসটা বুঝতে পারছেন কিনা। কমেন্ট বক্সে কাইন্ডলি একটু বলেন পুরো জিনিসটা বুঝতে পারছেন কিনা। একজন বলছেন ফুল স্টপ কি বাদ দিতে হবে না, কেন ফুল স্টপ বাদ দিবেন কেন, আপনি যদি ফুল স্টপ বাদ দিয়ে দেন তাহলে তো আগেরটা সেন্টেন্স থাকবে না। আমরা তো এখানে দেখছি যে একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সকে আপনি কিভাবে আনবেন, ঠিক আছে। বলেন বুঝতে পারছেন কিনা বলেন এবার। একজন বলেছেন ক্লিয়ার, অন্যরা বলেন ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার, ওকে গুড, থ্যাংক ইউ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি যেটা পড়াইছেন, কিন্তু আমার কাছে তো এমন কিছু বাক্য আছে যে বাটের পরে সে কমা দেয় নাই, তাহলে কি ওই বাক্যটা ভুল ছিল। সেক্ষেত্রে উত্তর হচ্ছে না, বাক্যটা ভুল ছিল না। তাহলে আপনি বললেন যে ভাই কমা দিতে হবে, আবার আপনিই বললেন যে না কমা না দিলে ভুল নাই, এইটা আবার কেমন বাক্য। এইটাই হলো রাইটিং ইংলিশের মূল মজা। আপনি যেভাবে এক্সপ্রেস করতে চাইবেন সেন্টেন্সটা তাই বোঝাবে, ভুল বা সঠিক বলে কিছু নাই। মূলত এই কমার কাজটা কি, কমার কাজটা হচ্ছে একটা পজ দেওয়া, একটা বিরতি নেওয়া, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে বাট বলার পরে আপনার এই পজটা দরকার আছে, আপনি কমা দিবেন। আর আপনি যদি মনে করেন যে দরকার নাই, আপনি দিবেন না। তো বেশিরভাগ ক্ষেত্রেই কমাগুলোকে ইউজ করা হয়, অনেক ক্ষেত্রে আবার ইউজ করা হয় না, কারণ ওইখানে রাইটার মনে করতেছে যে ভাই আমি কমা দিব না। এখন আমাদের যেহেতু ভাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমরা এত প্যাচ গুছে যাবো না, আমরা সিম্পল ভাবে আগাবো। যে আমি যখনই একটা কনজাংশন এনে আর একটা সেন্টেন্সের সাথে কানেকশন এস্টাবলিশ করব, ওই কনজাংশনকে কমা দিয়ে আলাদা করব। তবে সেটা একটা কমা লাগলে একটা কমা, দুইটা কমা লাগলে দুইটা কমা। তবে মনে রাখবেন কনজাংশন কিন্তু বাক্যে তিন জায়গায় বুঝতে পারবে, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের আগে, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের পরে এবং সেকেন্ড সেন্টেন্সের একেবারে শেষে, এবং প্রয়োজন মাফিক কমা দিয়ে আমরা আলাদা করব। এই পুরো ব্যাপারটা আমরা রিক্যাপ করলাম, বুঝতে পারছেন কিনা বলেন। শেখ আসাদুজ্জামান অপু ভাই একটা কথা বলেছেন যে ওইটা কেন হয় না, ওইটা এই যে এখন আলোচনাটা আসবে, ঠিক আছে। শোনেন আপনাদেরকে আমি যেটা বলি, যখন সেন্টেন্স বলতেছি ওইটুকুই বুঝবেন,
ওইখানে কেন ফুল স্টপ নাই ওটা পরের বিষয়, ওটা আমাদের বিষয় না। এইটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। মাথার ভিতরে অন্য কিছু নিয়ে পড়বেন না। আপনি যখন পড়তে বসছেন যেটা বুঝালাম সেইটুকুই বুঝেন, এর বাইরে আমার যাওয়ার দরকার নাই, কারণ ওইটা আমার আলোচনাতে আছে। সো স্টেপ বাই স্টেপ যাবেন, ঠিক আছে? এই স্টেপ বাই স্টেপে না গেলেই দেখবেন যে আপনি পেন খেয়ে গেছেন, ঠিক আছে? আর কিছুই না। আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি বুঝতে পারছি। ওকে, এখন আমি কিন্তু একটা কথা বলেছিলাম শুরুর ক্ষেত্রে, কি বলেছিলাম? যে ভাই, কনজাংশন যাই কিছুকে যুক্ত করুক কোনো সমস্যা নাই, সমস্যা হইলো সেন্টেন্স এবং ক্লজ যুক্ত করলে। তো এখন এতক্ষণ ধরে যে আমরা কথা বললাম, এই কথা বলার মাধ্যমে আমরা মূলত দুইটা সেন্টেন্সকে যখন কনজাংশন দ্বারা যুক্ত করা হচ্ছে সেটা দেখলাম। এই যে এবার দেখবো আমরা ক্লজকে যুক্ত করা। এখন ক্লজকে যখন আমি যুক্ত করতে যাব তখন কি হবে ঘটনাটা দেখেন। তখন কিন্তু ওর আগেরটা ফুল স্টপ দিয়ে আলাদা করব না, এই যে আই লাভ ইউ বাট ইউ হেট মি হয়ে যাবে। দেখলেন? এই যে আমি বারবার বলছিলাম কিন্তু যে এটা আসবে পরে, আলোচনাতে আছে। এই যে দেখেন, আই লাভ ইউ বাট ইউ হেট মি আপনি লিখলেন। এখন একটা মজার বিষয় বোঝার চেষ্টা করেন। এই যে আই লাভ ইউ বাট ইউ হেট মি লিখলেন, এখানে কিন্তু এই বাট দুইটা সেন্টেন্সের মধ্যে যোগসূত্র স্থাপন করে নাই। সে কি করছে? সে এবার দুইটা ক্লজের মধ্যে করছে। তার মানে এই বাটটা কিন্তু এবার অন্য একটা ফাংশন প্লে করতেছে। কিছুক্ষণ আগে সে কি করছিল? সে দুইটা সেন্টেন্সের মধ্যে কানেকশন এস্টাবলিশ করছিল। রাইট নাও সে কি করছে? সে কিন্তু এটা করছে না। সে কি করছে? সে এখন দুইটা ক্লজের মধ্যে কানেকশন এস্টাবলিশ করছে। এখন ক্লজের মধ্যেও কানেকশন এস্টাবলিশ করতে গেলে আপনি আগের বাক্যের সাথে তাল মিলে মনে রাখতে পারেন যে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টের আগে বসতে পারে, তাহলে এখানে মনে রাখবেন যে সেকেন্ড ক্লজের সাবজেক্টের আগে বসতে পারে। আবার কোথায় বসতে পারে? আপনি ধরেন যে আই লাভ ইউ লিখলেন, এরপরে সেকেন্ড ক্লজের সাবজেক্ট ইউ লিখে তারপর লিখবেন যে বাট হেট মি, হয়ে গেল। আবার আই লাভ ইউ লিখতে পারেন, তারপর ইউ হেট মি লিখে বাট লিখতে পারেন। খেয়াল করে দেখেন মজার বিষয়টা কি হলো, আগেও যা ছিল এখনো তাই আছে, কিন্তু জাস্ট প্রথম বাক্যটার ফুল স্টপটা উঠায় দিয়ে আমরা এখানে দুইটা ক্লজে কনভার্ট করে নিছি, আর কিছুই না। খেয়াল করে দেখেন, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝতে পারলাম সবাই? আমরা একটু বলেন তো প্লিজ। আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম? কিছুক্ষণ আগে ব্যাপারটা ছিল সেন্টেন্স, কারণ আগেরটাকে ফুল স্টপ দিয়ে আলাদা করছি। এখনো কিন্তু তাই করছি, শুধু ফুল স্টপ গুলো উঠাই দিয়ে আগেরটাকে পরেরটার সাথে ক্লজ করে ফেলছি। ধরতে পারছি আমরা বিষয়টা? আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন বিষয়টা? বলেন তো একটু প্লিজ। ক্লিয়ার? এবার আমি কি করব, ওই একই কথা আবার কপি করে নিয়ে বসাবো কোথায় গিয়ে, দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং। এখানে আমি এখন বাট লিখবো না, আমি এখন লিখবো হচ্ছে গিয়ে কি হাউ এভার। এই যে এখানে লিখলাম হাউ এভার, তারপরে লিখলাম হচ্ছে, এখানে লিখলাম হচ্ছে হাউ এভার, তারপর এখানেও বাটের পরিবর্তে কি লিখলাম? আমি লিখলাম হাউ এভার। দেখেন একই কাহিনী করলাম কিন্তু, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা বসাইলাম, এই বসানোর মধ্যে আমাদের কিন্তু একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? সেই ভুলটা কি? ভুলটা এক কথায় ক্লিয়ার করি আমরা। মনে রাখবেন, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি কখনোই বসতে পারে না, এটা খুব খারাপ দেখা যায়। সেক্ষেত্রে কি করতে হয়? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা সেমিকোলন দিতে হয়। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি কখনোই বসতে পারে না। যদি বসাইতে হয় সেক্ষেত্রে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা সেমিকোলন দিতে হবে। যেমন ধরেন, আমি এই যে আমি হলুদ মার্ক করে দিচ্ছি, আই লাভ ইউ লিখলাম, লিখার পরেই আমি আবার ইউ দিয়ে একটা ক্লজ শুরু করে ফেললাম, এটা কিন্তু ভুল। তাই এইখানে আমি একটা অবশ্যই সেমিকোলন দিয়ে যাব। এই যে এখানেও দেখেন 3 নম্বর বাক্যেও দেখেন সেম ভুলটা করছি, আই লাভ ইউ লিখে আমি কিন্তু আবার ইউ শুরু করে দিয়েছি। তাহলে এখানেও কি করব? আমি একটা সেমিকোলন দিয়ে যাব। প্রথমটায় কিছু করতে হলো না, কারণ কি? কারণ বাট দিয়ে আলাদা করা হয়েছে। একইভাবে এইখানে হলুদ মার্ক করে আপনাকে আমি দেখাই, এখানেও কিন্তু আই লাভ ইউ লিখে আমি আবার ইউ লিখে ফেলছি, তাই এখানেও একটা সেমিকোলন দিব। একইভাবে সবার লাস্টে গিয়েও আমি আই লাভ ইউর পরে একটা সেমিকোলন দেব, কারণ কি? একটা ক্লজ আমি শেষ করলাম, এখন আমি আরেকটা ক্লজের দিকে যাচ্ছি, তাহলে আগের ক্লজটাকে অবশ্যই একটা সেমিকোলন দিয়ে আলাদা করতে হবে। এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? বলেন।
শুনেন, আপনাদের একটা বড় প্রবলেম কি জানেন, আপনারা কমেন্ট বক্সে প্রচুর টাইম স্পেন্ড করেন। ভাইরে ভাই, আপনারা যা প্রশ্ন করতেছেন সব তো আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, আপনারা শুধু ঠান্ডা মাথায় পড়েন, আর আমি যখন জিজ্ঞেস করে বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এই যে যেমন ধ্রুব বিশ্বাস লিখছেন যে পরপর দুটা ইউ কেন আসলো, আরে ভাই এই আলোচনা তো আসবে আমার লেকচারে, ঠিক আছে, আসতেছে তো ভাই এক এক করে, ঠান্ডা মাথায় বুঝতে হবে না আপনাকে একটু। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, আমরা বুঝলাম যে ঠিক আছে আগের মতো করে বসাইছি, কিন্তু মাথায় রাখতে হবে গিয়ে কি, আমাকে ওই যে আপনার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি বসলে কমা দিয়ে আলাদা করতে হবে। আচ্ছা আলাদা করলাম, ভালো কথা। এখন এই যে কনজাংশন গুলো বসছে, আমরা তো জানি কনজাংশন গুলোকে আলাদা করতে হবে, তাহলে কনজাংশন গুলোকে আলাদা করে ফেলি, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমি নিচ থেকে আসি, ইউ হেট মির পরে যদি কমা দিয়ে দিই তাহলে হাওয়েভারটা আলাদা হয়ে গেল। এখানে যদি ইউ হাওয়েভার হেট মির ক্ষেত্রে ইউ এর পরে একটা কমা দেই এবং হাওয়েভারের পরে একটা কমা দেই, তাহলে জিনিসটা আলাদা হয়ে গেল। এখানে যদি আমি ইউ এর আগে একটা কমা দিয়ে দিই এবং হাওয়েভারের আগে একটা কমা দিয়ে দিই, তাহলে এটা আলাদা হয়ে গেল। এখানে ইউ হেট মির পরে বাট মি এর পরে কমা দিই, তাহলে এটা আলাদা হয়ে গেল। ইউ বাট হেট মি, ইউ এর পরে কমা দিয়ে দিই, বাটের পরে কমা দিয়ে দিই, তাহলে এটাও আলাদা হয়ে গেল। আর এখানে যদি আমি বাটের আগে একটা কমা দিয়ে দেই, ইউ এর আগে বাটের পরে একটা কমা দিয়ে দিই, তাহলে কিন্তু এই জিনিসটা পুরোটাই কিন্তু সবগুলোই তার মতো করে আলাদা হয়ে গেল। ঠিক আছে? কিন্তু এই জায়গাতে এসে নেটিভ ইউজাররা যে কাজটা করছে সেটা আমি একটু বলি আপনাদেরকে কি করছে। ওরা বলতেছে আই লাভ ইউ বাট ইউ হেট মির ক্ষেত্রে আপনার দুইটা কমা দরকার নাই, আপনি সিম্পলি একটা কমা দিয়ে দেন, শুধু বাটের আগে দিয়ে দেন, তাহলেই হবে। এবং এটা আপনারা সবসময় দেখছেন। আর ছোট্ট একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে গিয়ে কি, এই যে হাওয়েভার যখন আই লাভ ইউর পরে বসলো একটা বড় কনজাংশন দুইটা ক্লজের মধ্যে, তখন বলতেছে যে না, আগে ভাই কমা দিলে হবে না, আগে তোমাকে সেমিকোলন দিতে হবে। এই হইল গিয়ে ক্লজকে অ্যাড করার ক্ষেত্রে পাংচুয়েশনের ঝামেলা। এবার বলেন আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। এবার বলেন বুঝতে পারছেন কিনা। এমিলি একটা কথা বলেছে, মোট কথা কমা দিয়ে কনজাংশনগুলো আলাদা করলাম, যেন আই থিঙ্ক গুড, সুন্দর একটা কথা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলা বুঝতে পারছি। এখন একটা মজার বিষয় বলি। আপনি বলতে পারেন যে ভাই হ্যাঁ আপনি মিয়া সবকিছু পারেন মনে করেন, এই আমি একটা বাক্য মনে করেন সবুজ কালারে মার্ক করতেছি, হ্যাঁ দেখেন যে এই বাক্যটা ভাই আমি দেখছি যে বাটের আগে কমা দেয় নাই, তাহলে কি কি ভুল লিখছে? না, সে ভুল লিখে নাই। সে যদি বাটের আগে কমা না দেয় কোনো সমস্যা নাই, মনে করেন সে বলল এই বাক্যটা ভাই আমি লিখছি, এই দেখেন নিচে আমি কপি করে নিয়ে আসলাম, আমি বাটের আগে কমা দিব না, বাক্য ভুল বলা যাবে না। কারণ কি, এখানে রাইটার বলতেছে ভাই আমার এখানে থামার দরকার নাই, আই হেট ইউ বাট ইউ হেট মি বলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, রাইট? এখন রাইটার যদি বলে যে না ভাই আমি আগে একটা কমা দিয়ে যাব, সেটাও রাইট, আমি বাটের আগে একটু থামবো। রাইটার যদি বলে যে না রে ভাই আমি বাটের আগে কমা দিব না, আমি বাটের পরে একটা কমা দিব, মানে বাট বলার পরে আমি থামবো, যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো, আমি বাট বলার পরে থামলাম। এখন সে বাটের আগেও কমা দিলে রাইট, বাটের পরে কমা দিলেও রাইট, কমা না দিলেও রাইট, সবই রাইট। আমি এই জন্য বারবার বলি যে রিটেন ইংলিশ গ্রামারের মজা হচ্ছে এটা, জিনিসটা ফ্লেক্সিবল, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? দ্যাট ইজ দ্য বিউটি অফ রিটেন ইংলিশ, আর কিছুই না। কিন্তু স্ট্যান্ডার্ড সেন্সে আপনি আগে একটা কমা দিয়েন, কোনো পাকনামি করেন না, কমেন্ট বক্সে পোস্ট লেখা বন্ধ করেন, জিনিসটা আসলে পড়েন, ঠিক আছে? তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম নাকি বুঝতে পারি নাই বলেন? একজন বলেছেন যে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ক্লজ বা সেন্টেন্সের যে কোনো একটা রুলকে অ্যাপ্লাই করতে পারবো। ভাই এটা তো খুব কন্ট্রাডিক্টরি প্রশ্ন হয়ে গেল। আপনি বলতেছেনই সেন্টেন্স মেকিং, তাহলে কেন ক্লজেরটা আপনি অ্যাপ্লাই করবেন? আপনি যখন সেন্টেন্স কানেক্ট করবেন তখন সেন্টেন্সেরটা অ্যাপ্লাই করবেন, আপনি যখন ক্লজেরটা অ্যাপ্লাই করবেন তখন ক্লজেরটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? একজন বলেছেন 50 শেডস অফ কমা, আমি আপনাকে 1000 শেডস অফ কমা দেখাতে পারি, ঠিক আছে? আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই যে বাংলা সিনেমার ডায়লগ দেখেন না আপনারা, হে ববি তো আমি তোমাকে ভালোবাসি, ওই ডায়লগ দিয়ে আপনাকে আমি কমা পড়াতে পারি, কিন্তু এই আলোচনা যাবো না, পরে যাবো যখন জুমে ক্লাস নেবো, তখন ক্লাসগুলো আরো বেশি ইন্টারেক্টিভ হবে, ঠিক আছে? একজন বলেছেন বাটের পরে সাবজেক্ট না বসালে কি বাক্য শুদ্ধ হবে? এগুলো আমাদের এখনকার টপিক না। এখন যা পড়াইছি
ওই জিনিসগুলো জাস্ট বোঝার চেষ্টা করেন যে ক্লিয়ার হতে পারছেন কিনা, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। যেইটুকু পড়াইছে আপনারা, আমি গত ক্লাসে বারবার বলেছি যে টপিকটা থেকে ডেভিয়েট করেন না, ঠিক আছে? টপিকটা থেকে ডেভিয়েট না করে যেইটুকু পড়াচ্ছি ওইটুকু নিয়ে বসেন, আর কিছুই না। এইবার ধরেন আপনি বলতেছেন যে আচ্ছা ভাই আমি গেলে মোটামুটি বুঝতে পারছি, ভালো কথা। এখন ধরেন আপনার টুকটাক বন্ধু বান্ধবের সাথে পরিচয় আছে, ঠিক আছে, এই ফরেন বন্ধু বান্ধব আছে। তো আপনার ফরেন বন্ধু বান্ধব মনে করেন যে কি বললো, আপনার ফরেন বন্ধু বান্ধব বললো যে আম, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ঘৃণা করো। এই দেখেন, সে কিন্তু কিন্তু ওয়ার্ডটা বলে নাই, সে কি বললো, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, তুমি আমাকে ঘৃণা করো, ইউ হেট মি। সে কিন্তু কনজাংশনটা আনে নাই, কনজাংশনটাকে উজ্জ্বল রেখেছে। তো আমরাও কিন্তু বাংলাতেও কিন্তু এটা উজ্জ্বল রাখি, আমরা এরকম বলি কিন্তু প্রায়শই। কিন্তু উজ্জ্বল রাখি কারণটা কি, আমরা ধরে নিচ্ছি যিনি আমার সামনে দাঁড়িয়ে থেকে কথাটা শুনছেন তিনি এটা বুঝতে পারতেছেন যে এখানে একটা কিন্তু আছে, যেই কিন্তুর আমার কোনো প্রয়োজন নাই বলার, কিন্তুটা বুঝতে পারা যাচ্ছে। তখন কি হয়, আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলেই সেন্টেন্সটাকে শেষ করি। এখন প্রবলেম হলো ওই একইভাবে আমি যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখে ফেলি তাহলে তো হবে না, কারণ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এইভাবে পাশাপাশি বসতে পারে না। আমরা জানি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাশাপাশি বসলে একটা সেমিকোলন দিতে হয়, অর্থাৎ আই লাভ ইউ লেখার পরে আপনাকে একটা কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। অর্থাৎ এখানে এই সেমিকোলনটাই কাইন্ড অফ কনজাংশনের কাজ করতেছে। বলেন বুঝতে পারছেন কিনা এবার? একজন একটা প্রশ্ন করছেন, আরেফিন হাসান, যে বাটের আগে কমা কিন্তু হাওয়ার আগে কেন সেমিকোলন হলো, এটা সুন্দর একটা প্রশ্ন করছেন। কারণটা হচ্ছে কি জানেন, এই নেটিভ ইউজাররা বাটের ক্ষেত্রে যেই পরিমাণ সময় পজ দেওয়ার প্রয়োজন ফিল করে, সেমিকোলন এই হাওয়ারের ক্ষেত্রে তারা একই পরিমাণ পজ দেয় না। এই কারণে সেমিকোলনটা ইউজ করা হয়। এটা হচ্ছে সেন্টেন্সের একদম লিঙ্গুইস্টিক প্যাটার্নের কোশ্চেন, কোশ্চেনটা খুবই অ্যাডভান্স এবং খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে চাইলে আপনি এই কনজাংশন বাদ দিয়েও লিখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সেমিকোলন দিয়ে আলাদা করে দিতে হবে। তাহলে এই সেমিকোলনটাই একটা কনজাংশনের মতো কাজ হয়ে যাবে, ঠিক আছে? এটা বুঝতে পারছেন, তাহলে তো ভালো, আপনি ব্রিলিয়েন্ট। এখন আমরা একটা মজার জিনিস বলবো। মজার জিনিসটা কি, এই এতক্ষণ ধরে আমি যে লিখতেছি বা বলতেছি এগুলা কি, এগুলা হচ্ছে আপনার নর্মাল প্যাটার্নের কথাবার্তা, নর্মাল কমিউনিকেশন। কিন্তু মনে করেন আপনি নাটকের ডায়লগ দিচ্ছেন, হ্যাঁ নাটকের ডায়লগ দিচ্ছেন, কিরকম ডায়লগ দিচ্ছেন, আপনি নাটকের ডায়লগ ডায়লগ দিচ্ছেন অনেকটা এরকম যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো। এই যে দেখেন, এখানে কিন্তু আমি কিন্তু তুমি আমাকে ঘৃণা করো আমি কিন্তু জোর দিয়ে ফেলছি। এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে নর্মালি জাস্ট কমা দিয়ে বাট ইউ হেট মি লিখবেন, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনি যে জোর দিছেন, এমফাসাইজ করছেন এই পার্টটাকে, এটা কিন্তু এমফাসাইজ হবে না। তো একবার ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা এই ক্ষেত্রে আই লাভ ইউ বলার পরে পরের অংশটা কিভাবে লিখতে হবে। তো এক স্টুডেন্ট বলছে যে ভাই আমি আগের অংশটা লিখবো হচ্ছে নর্মাল বল পেন দিয়া, আর পরের অংশটা লিখবো হচ্ছে জেল পেন দিয়া, তাহলে এটা একটু মোটা লাগবে দেখতে, তাহলে স্যার বুঝবো যে আমি এখানে জোর দিছি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইংলিশের গ্রামারের যে লোকজনেরা আছে তারা এটার জন্য একটা টেকনিক আবিষ্কার করে রাখছে, যেন দেখেই বুঝতে পারেন যে পরের জায়গাতে গিয়ে টোনে, কথার টোনে চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা কিভাবে হয়, হ্যাঁ এই চেঞ্জটা হয় মূলত ইংলিশ গ্রামারের খুবই ফ্রিকুয়েন্টলি ইউজড বাট একটা ইনফর্মাল পাংচুয়েশন আছে, সেটার নাম হচ্ছে গিয়ে কি, এম ড্যাশ। এটাকে বলবো আমরা হচ্ছে এম ড্যাশ। আমরা এই এম ড্যাশ দিয়েই আমাদের নেক্সট লেকচারটা শুরু করব, যে কিভাবে এম ড্যাশ দিয়ে সেন্টেন্সকে একেবারে পরিবর্তন করে ফেলা যায়, মানে কথার টোনটাই চেঞ্জ করে ফেলা যায়। ঠিক আছে, সো আজকের লেকচার তাহলে এই পর্যন্তই, এই পর্যন্তই রাখলাম। তো অনেকে অনেক কমেন্ট করেছেন, আমি দেখেছি যে একজন কি যেন বললো 30 মিনিট ক্লাস করে বলেছেন যে আমার এই ক্লাস করা হয়ে গেছে। এরকম অনেক কমেন্ট আমরা পাই, এগুলো আমি খুব একটা করি না, আমার সাথে কথা বলে পেমেন্টটা ব্যাক করে দিই, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যে আপনাকে আপনি দেখলেন তো আমি বলেছিলাম না ক্লাস ভর্তি করানোর সময় যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ক্লাস থেকে আপনি দেখবেন যে ইংলিশ লার্নিং এর আসলে অনেক কিছু আছে। ওই যে একজন বললেন না যে এই যে কমার ইতে বললাম না যে হে ববিতা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো না কেন, ওইখান থেকেও অনেক কিছু শেখার মতো আছে। ঠিক আছে, তো আমরা শিখবো। তাহলে নেক্সট ক্লাসে গিয়ে আমাদের
মানে আলোচনা হবে কি নিয়ে, আমাদের আলোচনা হবে হচ্ছে কিভাবে আমরা এই কথার টোন চেঞ্জ করতে পারি সিম্পল একটা বাক্যের মধ্যেখানে, ঠিক আছে? তো বেসিক্যালি আমার প্রথম ক্লাসের এই এই বাক্যটা দিয়ে আমি পড়াই সবাইকে, যে আই লাভ ইউ বাট ইউ হেট মি, ঠিক আছে? সো এটাই হচ্ছে কি কথা। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। এখন অনেকেই বলছে জুমে ক্লাস নিতে, তো আমি চেষ্টা করবো 2টা বা 3টা ক্লাস আপনাদেরকে লাইভে নিতে, যেন আপনাদেরকে অভ্যস্ত করে ফেলতে পারি, তারপর থেকে আমি জুমে চলে যাবো। আমি আমি পার্সোনালি জুম পছন্দ করি, ঠিক আছে? আমার জুমটাই হচ্ছে খুব প্রিয় জিনিস। আমি জুমে ক্লাস নিয়েই কমফোর্ট ফিল করি। সো এই যে একটা ক্লাস করছেন, এখন আপনি কি করবেন, আপনি এখন র্যান্ডম ওয়ার্ড গেম খেলবেন, ঠিক আছে? র্যান্ডম ওয়ার্ড গেম, কিরকম ওয়ার্ড গেম খেলবেন? এই যে ক্লাস টাস করে মনে করেন যে মাথাটা গরম হয়ে গেছে, ভালো লাগতেছে না ক্লাস করতে, কি পড়াইছে না পড়াইছে, ঠিক আছে? এখন আমরা র্যান্ডম ওয়ার্ড গেম খেলবো, ঠিক আছে? র্যান্ডম ওয়ার্ড গেমটা হতে পারে কিরকম, আপনি মনে মনে ভাববেন, আচ্ছা এটা একটা ব্রেনকে সিগন্যাল দেওয়া। আপনি ভাববেন কিরকম ভাববেন, আচ্ছা আমি তো ইংলিশে 26টা অ্যালফাবেট আছে, 26টা অ্যালফাবেট দিয়ে 26টা ওয়ার্ড বানাতে পারি কিনা দেখি তো, ঠিক আছে? যেমন ধরেন এতে আছে কি, এতে মনে করেন লিখলাম অ্যাবান্ডন, মানে কি পরিত্যাগ করা। বিতে হতে পারে কি, বিতে হতে পারে বারবারিয়ান অ্যাক্ট, ঠিক আছে? বারবারিয়ান অ্যাক্ট মানে কি, মানে খুব বাজে কাজ, ঠিক আছে? তারপরে সিতে হতে পারে কি, সিতে হতে পারে মনে করেন কন্ডোন, কন্ডোন মানে কি উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়া, ঠিক আছে? ডিতে হতে পারে কি ডেরেলিক্ট, ডেরেলিক্ট মানে কি পরিত্যক্ত, ঠিক আছে? এই যে আমি মনে করেন শুরু করছি এ বি সি ডি, ঠিক আছে? ইতে কি হতে পারে, এফ তে কি হতে পারে, বলেন তো? ই দিয়ে একটা ওয়ার্ড বলেন তো সুন্দর দেখি, পারেন কিনা কেউ, বলেন তো একটু শুনি। কেউ তো কিছু বলে না। আপনার কমেন্ট বক্সে এগুলো কি লিখতেছেন, মূল কাজে আসেন। আমি যে ওয়ার্ডগুলো বলতেছি ওয়ার্ড বলেন শুনি, ঠিক আছে? জুমে ক্লাস নেব, সমস্যা নাই, আপনি ই করেন। কেউ কিচ্ছু বলে না। যেমন আমি বললাম যে ব্রেন স্টর্মিং করা, এতে অ্যাবান্ডন লিখলাম, বিতে বারবারিয়ান লিখলাম, সিতে কন্ডোন লিখলাম, ডিতে ডেরিলিক লিখলাম, ইতে কি লিখতে পারি বলেন না কেউ, শুনি। হ্যাঁ, এই যে ইলিউসিভ লিখছেন, ইলিসিট লিখছেন, হ্যাঁ এই খেলেন, জিনিসটা খেলেন, ঠিক আছে? যে আমরা এভাবে খেলাম, ইতে লিখলাম কি ইলিউসিভ, ঠিক আছে? তারপর আমরা কি লিখতে পারি, এফ তে কি লিখতে পারি, এই ধরেন এফ তে মনে করেন লিখলাম যে ফ্র্যাকশন, ইনস্ট্যান্ট মাথা যেটা আছে, ঠিক আছে? এফ, ঠিক আছে? জিতে আমরা কি লিখতে পারি, জিতে আমরা লিখতে পারি হচ্ছে গারোলাস, জি এ ডাবল আর ও ইউ এল ও ইউ এস, গারোলাস, বানানটা ভুল হতে পারে, ঠিক আছে? ই এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে? তারপরে এইচ তে আমরা কি লিখতে পারি, হায়নাস, হায়নাস মানে খুব খারাপ মানুষকে হায়নাস ক্রাইম বলা হয়, যেটা কোনো খারাপ কাজ করে, হায়নাস অ্যাক্ট অফ ক্রাইম, ঠিক আছে? ইএফজিএইচ। আইতে আমরা কি লিখতে পারি, ইনক্লিং মানে হচ্ছে কোনো কিছুর ইঙ্গিত, ঠিক আছে? ইএফজিএইচ আই। যেতে আমরা কি লিখতে পারি, জাক্সটে পজিশন মানে কি পাশাপাশি স্থাপন, ঠিক আছে? ইএফজিএইচ আই জে। কেতে আমরা কি লিখতে পারি, ক্লেপ্টোম্যানিয়াক মানে চুরি করার যে প্রবণতা, ঠিক আছে? জে কে। এলতে আমরা কি লিখতে পারি, লুমিনেট করা, কোনো কিছু জল জল করতেছে, লুমিনেট, ঠিক আছে? এল। এল এর পরে কি আছে, এম। এমতে আমরা কি লিখতে পারি, ম্যাগনানিমিটি বা ম্যাগনানিমোয়াস মানে খুব উদার মনের পার্সন, ঠিক আছে? তারপরে এম এর পরে কি আছে, এন। এনে আমরা কি লিখতে পারি, এন আমরা লিখতে পারি হচ্ছে নিউমেরাস মানে প্রচুর, ঠিক আছে? তারপর এম এন, এন এর পর হচ্ছে কি আছে, ও আছে, ওতে আমরা কি লিখতে পারি, ওমনিয়াস মানে অশুভ, ঠিক আছে? বা ওপেক মানে অস্বচ্ছ, এম এন ও। পিতে আমরা কি লিখতে পারি, প্রিক্যারিয়াস মানে খুব খারাপ অবস্থা, ঠিক আছে? তারপর পিতে আমরা আরো কি লিখতে পারি, প্রিপশ্চারাস মানে খুব উদ্ধত, ঠিক আছে? এই যে কতগুলো ওয়ার্ড বললাম, এগুলো মুখস্থ করার কিছু নাই। আপনি প্রত্যেক দিন যখন এইভাবে পড়বেন, দেখবেন যে আপনার ব্রেন অটোমেটিক্যালি রেডি হবে যে ইনস্ট্যান্ট ওয়ার্ড ডেলিভারি করার জন্য। এই জায়গাটাতে ভাই আপনি যদি একবার দক্ষতা নিয়ে আসতে পারেন, ওয়ার্ড আপনার কাছে মানে মুখ দিয়ে জাস্ট মানে ইয়ের মতো পানির মতো ওয়ার্ড বেরোবে, ঠিক আছে? কথার ফুল ঝুরি ফুটে ওরকম ফুটবে। সো প্র্যাকটিস করেন। এবার আমি হোমওয়ার্ক নিয়ে একটু কথা বলি। আজকে আমি যেই পড়াটা পড়াইলাম, এই পুরো পড়াটাকে নিয়ে আপনারা বসবেন এবং পুরো জিনিসটাকে হাতে লিখে 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 আপনারা নোট করবেন। নোট করার পরে আপনার কাজ হবে কি, নোট করার পরে আপনার কাজ হবে হচ্ছে আমাকে মেইল করা। মেইল অ্যাড্রেসটা আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি একটু রিভিউ চেয়ে একটা পোস্ট করবো, কাইন্ডলি একটু রিভিউ দিয়েন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে অনেকে অনেক ওয়ার্ড লিখছেন কিন্তু দেখেছেন, এই এই জিনিসটাই প্র্যাকটিস করতে করতে দেখবেন চলে আসবে। সো আজকে তো একদম বেসিক আলোচনা শুরু করলাম, নেক্সট ক্লাসে গিয়ে দেখবেন যে আরেকটু ভিতরে যাচ্ছি, 4-5টা ক্লাসে গেলেই দেখবেন যে আপনার অনেক অনেক ওয়ার্ড আসতেছে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট সবাইকে।